ভরা বিয়ে বাড়ির মাঝখান থেকে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মিস্টার আদ্রিয়ান আহমেদ আদিত্য। পুরো বিয়ে বাড়ির মানুষজন স্থির হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। কেউ কিছু বলতে পারছে না। আমার আব্বু আম্মু আর ছোট ভাই সবাই শুধু তাকিয়ে আছে। আমার উঠবি সেও কিছু করতে পারছে না। সামান্য কিছু ফটোর পাওয়ার এত হতে পারে তা জানা ছিল না আমার। আজকের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র আমিই দায়ী। আমার জন্য এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো। সেদিন যদি ছবিগুলো না তুলতাম তাহলে আজ এগুলোর কিছুই হতো না। আদ্রিয়ান আহমেদ আদিত্য এমন নয় যে এই মানুষটাকে আমি চিনি না। একটা সময় ছিল যখন এই মানুষটাকে আমি পাগলের মতো ভালোবাসতাম। তার অবহেলা অপমান অনেক কিছু সহ্য করেও তাকে পাগলের মতো ভালোবেসেছিলাম আমি। কিন্তু সেদিনের তার দেওয়া কঠিন অপমান, আমি মরে গেলেও তার কিছু যায় আসে না এটা জানার পর আর তার দিকে ফিরে তাকাতেও ইচ্ছে করেনি আমার। তার থেকে সরে এসেছি আমি। প্রায় 1 মাস হয়ে গেছে তার মুখটাও দেখিনি আমি। কিন্তু এইভাবে আমার বিয়ের মাঝখানে সেইভাবে জোর জবরদস্তি করে বিয়ে করে নেবে এটা আমার কল্পনার বাইরে ছিল। রাগ হচ্ছে ভীষণ। আমি মরে গেলেও যার যায় আসে না সে কিনা সামান্য ফটো নিয়ে বাজে কথা বলে এইভাবে বিয়ে করে নেবে। কিছুক্ষণ আগে কাজী আমায় কবুল বলতে বলবে এমন সময় আদিত্য তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলো। তাকে দেখে রীতিমতো চোখ রসগোল্লা হয়ে গেল আমার। আদিত্য আমার সামনে এসে বলল, ডার্লিং, এইভাবে বিয়ে করে নিলে কিভাবে হবে? আদিত্যর কথা শুনে আমি জাস্ট হা হয়ে তাকিয়েছিলাম। বলতে কি চাইছে উনি? এমন সময় আব্বু এসে আদিত্যের সামনে দাঁড়িয়ে বলল, তোমার সাহস তো কম নয়, আমার মেয়ের বিয়েতে এসে এইভাবে কথা বলছো? শ্বশুর মশাই, এত কথা কেন বলছেন বলুন তো? আর আমি আপনার মেয়েকে বিয়ে করব, আমায় রেখে অন্য ছেলের সাথে বিয়ে কি করে দেন আপনি? একদম বাজে কথা বলবে না। আদিত্য আব্বুর কাছ দেখে হেসে বলল, কুল ডাউন শ্বশুর মশাই, আপনার মেয়ে আমায় ভালোবাসে। আমরা একসাথে অনেকটা সময় কাটিয়েছি। এখন ওই সময়গুলোতে আমরা কি কি করেছি এটা আপনাকে হয়তো ভালোভাবে বোঝাতে হবে না। আর এখন আপনি আমায় রেখে অন্য ছেলের সাথে বিয়ে কি করে দেন? এমন সময় আমার উঠবি রাসেল এসে বলল, তোর সাহস তো কম নয়, আমার উডবিকে নিয়ে বাজে মন্তব্য করিস। সাথে সাথে আদিত্যের মাথা গরম হয়ে গেল। আদিত্য রেগে বলল, একদম তুই তোকারি করবে না। এই বলে আদিত্য কতগুলো ফটো বের করে রাসেলের হাতে দিল আর বলল, এইগুলো ভালো মতো দেখো আর বলো আমি মিথ্যে বলছি কিনা। রাসেল ফটোগুলো নিয়ে দেখতে শুরু করলো। আর ফটোগুলো এমন ছিল রাতের বেলা অনেকটাই কাছাকাছি এসে দুজন মানুষের ছবি তোলা। একটার ভেতর তো আমি আদিত্যের গালে কিস করছি। এসব ফটো দেখে রাসেল আর আব্বুর মাথা গরম হয়ে আসলো। আব্বু সব ফটোগুলো নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। তারপর বলল, এসব কি দেখছি আমি? আরশি, তুমি, ছি ছি ছি, তোমাকে আমি মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে, শেষে কিনা তুমি এই গুন্ডাটার সাথে। এই বলে যেই না আব্বু আমার গালে থাপ্পড় মারতে যাবে সাথে সাথে আদিত্য এসে আব্বুর হাত ধরে বলল, এই ভুলটা একদম করবে না শ্বশুর মশাই। আমি রেগে আদিত্যকে বললাম, আপনি কোন সাহসে আমার বাবার হাত ধরেন? কোনো অধিকার নেই আপনার। সাথে সাথে আদিত্য হেসে বলল, অধিকার লাগবে ওয়েট। এই বলে আদিত্য আমার হাত ধরে টানতে টানতে বিয়ের আসরে নিয়ে গেল। তারপর কাজীকে বলল, কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করুন। আদিত্যের কথা শুনে আমি হা হয়ে গেলাম। তারপর বললাম, আমি আপনাকে বিয়ে করব না। হুট করে আদিত্য আমার কানের কাছে ঝুঁকে বলল, আমি জানতাম ডার্লিং তুমি এমন কিছুই বলবে। চুপচাপ যা বলছি তাই করো, তা না হলে কি করবেন আপনি? তোমার পুরো পরিবার লাশ বানিয়ে দিব। তুমি জানো এটা করতে আমার হাত কাঁপবে না? সাথে সাথে কালো অন্ধকারে ঢেকে গেল সব। আমি মিনমিন স্বরে বললাম, প্লিজ এমনটা করবেন না। তাহলে যা বলছি তাই করো ডার্লিং। এমনটা কেন করছেন? বিনিময়ে আদিত্য কিছু বলল না। আদিত্যের কথা শুনে চোখ বেয়ে পানি পড়ল। আদিত্যের ওপর ঘৃণা বেড়ে গেল আমার। শেষে কিনা কেউ কিছু বলতে পারলো না। সবাই আদিত্যের পাওয়ারকে ভয় পায়। তাই সবাই শুধু চুপ করে তামাশা দেখছিল। কবুল বলার মাধ্যমে বিয়ে হয়ে গেল। সবাই শুধু অবাক হয়ে আমাদের কাহিনী দেখে মজা নিচ্ছিল। হঠাৎই আদিত্য বলে উঠল, তাহলে বিয়ের কাজ শেষ, এখন তাহলে যাওয়া যাক বউ। হা হয়ে শুধু আদিত্যের কাণ্ড দেখলাম আমি। এমন সময় আব্বু বুকে হাত দিয়ে বসে পড়লো নিচে। সাথে সাথে আমি দৌড়ে গেলাম আব্বুর কাছে। বাবা! অসুস্থ শরীর নিয়ে বাবা চেঁচিয়ে বলে উঠল, একদম ওই মুখে আমায় বাবা বলবে না। বাবা! অপর্ণা, তুমি ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি ওর মুখ দেখতে চাই না। চোখ বেয়ে পানি পড়লো। এদিকে বাবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সাথে সাথে রাসেল দেখতে শুরু করলো আব্বুকে, কারণ ও একজন ডাক্তার। এমন সময় আদিত্য আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো। আদিত্যের কাছে ঘৃণা রাগ দুটোই হচ্ছিল, কিন্তু কিছু করতেও পারছিলাম না। বর্তমানে আদিত্য আমার হাত ধরে গাড়িতে বসিয়ে দিল।
তারপর নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করলো। চোখ বেয়ে পড়ছে পানি। আর ভাবতে লাগলাম আজ থেকে ঠিক কয়েক মাস আগের ঘটনা। ভার্সিটি শেষে হেঁটে বাড়ি ফিরছি আমি। এমন সময় দেখলাম আমার থেকে কিছুটা দূরে আদিত্য গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে মুখে হাসি ফুটে উঠলো। আদিত্য হলো একজন বড় মাপের মাফিয়া, দেখতে অসম্ভব সুন্দর। উনি মাফিয়া হলেও মনটা খুব ভালো। উনি সেই সব মানুষদের সাথে খারাপ আচরণ করেন যারা গরিব মানুষদের কাছ থেকে তাদের শেষ সম্বল কেড়ে নিয়ে নিজের নামে করে, কিন্তু কখনো প্রকাশ করে না। আর এসব দেখে আমি আদিত্যের প্রতি ভালো লাগা থেকে ভালোবাসায় চলে যাই। আমি বহুবার বলেছি আদিত্যকে ভালোবাসি, কিন্তু আদিত্য পাত্তা দেয়নি। নানাভাবে তাকে প্রপোজ করেছি, কখনো ফুল দিয়ে তো কখনো চিঠি দিয়ে, কিন্তু আদিত্য সেগুলো ঠিকমতো দেখেওনি, দেওয়ার সাথে সাথে ফেলে দিয়েছে। আদিত্যকে প্রথম টিভিতে দেখেই সেই লেভেলের ক্রাশ খাই আমি। তারপর তার কাজ দেখে ফিদা। আদিত্য বলতে পাগল আমি, কিন্তু এই আদিত্য ঠিকমতো আমার দিকে তাকায় না পর্যন্ত। তারপরও বেহায়া মনটা তার দিকে এগিয়ে যায় বেশি। হুট করে দৌড়ে আদিত্যের সামনে দাঁড়িয়ে বললাম, জানেমান, তুমি এখানে কি করছো? আমায় দেখে আদিত্য রেগে বলল, আবার তুমি তোমার সমস্যা কি কতবার বলেছি এইসব ফালতু নাম দিয়ে ডাকবে না আমায়। আর তোমার কি আমায় দেখে ভয় হয় না? এই আদিত্যের নাম শুনে বড় বড় মন্ত্রীরা পর্যন্ত ভয় পায়, আর তুমি? এমন কেন করেন বলুন তো? আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা? হাসলো আদিত্য। তারপর আমার পাশ কাটিয়ে চলে গেল আর বলল, নেক্সট টাইম যেন না দেখি, তোমায় একদম খুন করে দিব। সাথে সাথে ভেঙচি কেটে বললাম, একদম খুন করে দেবো ভালো না বাসলে। বিনিময়ে আদিত্য কিছু বলল না, গাড়ি করে চলে গেল। আর আমিও দীর্ঘশ্বাস ফেলে বললাম, মিস্টার মাফিয়া, কবে যে তুমি আমায় ভালোবাসবা? তবে আমি জানি আজ নয় কাল ভালো তুমি আমাকেই বাসবা। এইভাবে নাচতে নাচতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমি। রাত 8টা। বিছানায় শুয়ে আদিত্যের ছবির দিকে তাকিয়ে আছি আমি, আর ছবির সাথে কথা বলছি। মাফিয়া জানেমান, কবে যে তুমি বলবে আরশি আই লাভ ইউ? আরে জানেমান, আমার সমস্যা কি জানো না তুমি? তোমায় আমি ভালোবাসি। কেন বুঝতে পারো না তুমি? যেখানে আমার জন্য অর্ধেক ছেলেরা পাগল, সেখানে এই ছেলেটা আমায় পাত্তা দিচ্ছে না। দাঁড়াও, যেদিন তোমার সাথে বিয়ে হবে সব শোধ নিব আমি। হঠাৎই উঠে বসে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। আকাশটা খুব সুন্দর। এমন সময় বিছানার উপর ফোনটা বেজে উঠলো। ফোনটা তুলে দেখলাম মিষ্টিমাই বেস্টু। খুশি হয়ে ফোনটা তুলে বললাম, বল। মেলায় যাবি? এখন? হুম। আচ্ছা তুই বের হ, আমি তৈরি হয়ে আসছি। আচ্ছা। তারপর তৈরি হয়ে আম্মুকে একটু ম্যানেজ করে বেরিয়ে পড়লাম আমি। মাঝরাতে ব্যস্তহীন রাস্তায় দৌড়াচ্ছি আমি। আমার পেছনে দৌড়াচ্ছে কিছু বাজে ছেলে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। এখন কে বাঁচাবে আমায়? কিছুক্ষণ আগে মেলা থেকে ঘুরে বাড়ি ফিরছিলাম। মিষ্টি তাদের বাড়ির রাস্তা চলে আসায় সে চলে গেল। আমিও আনমনেই হেঁটে যাচ্ছিলাম। এমন সময় কতগুলো বাজে ছেলে পেছনে আসতে দেখে ভয়ে ঘাবড়ে যাই আমি। ধীরে ধীরে স্পিড বাড়িয়ে পরক্ষণেই দৌড়াতে শুরু করলাম আমি। আর ছেলেগুলো দৌড়াচ্ছে আমার পিছন পিছন। এতটা রাত হয়ে যাবে বুঝতেই পারিনি। বর্তমানে দৌড়াচ্ছি আমি। এদিকে গাড়ির ওপরে বসে লাগাতার বিড়ি খেয়ে চলেছে আদিত্য। তার পাশে তার বন্ধুরাও আছে। মাঝে মাঝে আদিত্য এমন করে, মাঝরাতে ব্যস্তহীন রাস্তায় এসে বসে থাকে। কেন করে সেটা তার বন্ধুরাও জানে না। ভয়ে কখনো জিজ্ঞেসও করতে পারে না। হাঁপাতে হাঁপাতে একটু দাঁড়িয়ে পড়লাম আমি। হঠাৎই সামনে আদিত্যকে দেখে নিমিষেই ভয় গায়েব হয়ে গেল আমার। এমন একটা মুহূর্তে আদিত্যের সাথে দেখা হবে সেটা ভাবতেও পারিনি। এমন সময় পেছনে এসে দাঁড়ালো ছেলেগুলো। সাথে সাথে দৌড়ে গিয়ে আদিত্যের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। তারপর হাঁপাতে হাঁপাতে বললাম, জানিমান, এত রাতে এইভাবে তোমার সাথে দেখা হবে এটা ভাবতেই পারিনি। প্লিজ ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচাও আমায়। এদিকে আদিত্য এত রাতে একটা মেয়েলি কণ্ঠ শুনে অবাক হয়ে আরেকবার সিগারেটে টান দিয়ে মুখ থেকে ধোঁয়া উড়ে সামনের দিকে তাকালো। আবারও আরশিকে দেখে কিছু বলল না সে। ওর পেছনে থাকা ছেলেগুলোর দিকে শুধু একবার তাকালো। তারপর ওর বন্ধুদের একটা ইশারা করতেই ওরা দ্রুত গতিতে আরশির পিছনে ছেলেগুলোর দিকে দৌড়ে গেল। আদিত্যের বন্ধুদের এভাবে দৌড়াতে দেখে বাজে ছেলেগুলো ভয়ে দৌড়ে পালালো। এদিকে আমি এইভাবে ছেলেগুলোকে দৌড়াতে দেখে খুশি হয়ে বললাম, থ্যাংক ইউ জানিমান। আমার কথা শুনে আদিত্য গাড়ি থেকে নেমে এসে বলল, এত রাতে এখানে কি করছো? ও কিছু না, একটু বান্ধবীর সাথে মেলায় ঘুরতে এসেছিলাম। এমন সময় আদিত্যের বন্ধুরা এসে বলল, ভাই সবগুলো ভয়ে পালিয়ে গেছে। কথাটা শুনে আমি খুশি হয়ে বললাম, চলে গেছে? খুব ভালো। তা তোমরা এত রাতে কি করছো এখানে? ও কিছু না ভাই, একটু হাঁটতে বেরিয়েছিল। ও গাড়ি করে হাঁটতে বেরিয়েছে? সাথে সাথে আদিত্য বেগে গিয়ে বলল, এত বক বক না করে বাড়ি যাও, এত প্রশ্ন কেন তোমার? না মানে এমনি জিজ্ঞেস করছিলাম। তারপর চুপ হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য ধমক দিয়ে বলে উঠল, কি হলো, কথা কি কানে যাচ্ছে না? সাথে সাথে আমি ন্যাকা কান্না দিয়ে বললাম, একা যাবো না, আমার বাড়ি পৌঁছে দাও জানেমান।
কি মাথা নষ্ট হয়ে গেছে তোমার? আমার মাথা ঠিক হয়ে আছে, তোমারটা গেছে। দেখছো একটু আগে কতগুলো বাজে ছেলে পিছু নিয়েছিল। কোথায় বলবে তোমায় পৌঁছে দেই আমি, তা না। আরশের কথা শুনে আদিত্য কিছু একটা ভেবে রাশেদকে বলল, রাশেদ, তুই গিয়ে ওকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আয়। ও কেন যাবে, তুমি যাবে জানেমান। আচ্ছা চলো জানেমান, আমরা একসাথে হেঁটে বাড়ি যাই। আমার কথা শুনে আদিত্য চোখ গরম করে তাকালো আমার দিকে, কিন্তু পাত্তা দেয় কে। হুট করে আদিত্যের হাত ধরে হাঁটা শুরু করলাম আমি। সাথে আদিত্যের বন্ধুরাও ছিল। কেউ কিছু বলল না, আদিত্য নীরবতায় চলল। হাঁটছি আর আদিত্যের হাত ধরে বলছি, জানেমান আমরা বিয়ের পর এইভাবে রোজ রাতে ঘুরতে বের হব, ঠিক আছে? তারপর এত পিক তুলবো, তারপর সেগুলোর অ্যালবাম তৈরি করে বাড়ির দেয়ালে সাজিয়ে রাখবো, ঠিক আছে? আমার মতো আমি বকবক করে চলেছি, আর আদিত্য তার মতো চুপ করে হেঁটে চলেছে আর বিড়ি টেনে চলেছে। হুট করে দাঁড়িয়ে পড়লাম আমি। তারপর আদিত্যের কাছ থেকে বিড়িটা হাতে নিয়ে মাটিতে ফেলে দিয়ে বললাম, আমি এত বকবক করছি আর তুমি আছো একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে। হুট করে আদিত্য আমার হাত চেপে ধরে তার কাছে এনে রেগে গিয়ে বলল, তোমার সমস্যা কি বলো তো? সারাদিন শুধু বকবক করো, আর তোমায় আমি বিয়ে করব না। একদম উল্টাপাল্টা কথা বলবে না। বিয়ে করলে অন্য কাউকে করব, তারপরও তোমায় করব না। আদিত্যের কথা শুনে আমি রেগে বললাম, কি? আমার ছেলে অন্য মেয়েকে বিয়ে করলে তোমার খবর আছে, আর তোমার আমাকে বিয়ে করার দরকার নেই। বিয়ে আমি তোমায় করব। এই বলে হুট করে আদিত্যের পকেট থেকে ফোনটা বের করে উড়াধুরা ছবি তোলা শুরু করে দিলাম আমি। কেন করলাম জানা নেই আমার, তবে ভালো লাগছিল। আদিত্য আমার কাজ দেখে রেগে বলল, এসব কি করছো তুমি? তুমি যাতে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে না পারো তার ব্যবস্থা করছি। এই বলে আদিত্যের খুব কাছে ছবি তোলা শুরু করে দিলাম আমি। আমার কাছে আদিত্য বিরক্ত হয়ে তার ফোনটা নেওয়ার জন্য লাফালাফি করতে শুরু করলো, কিন্তু আমি দেব না। এক পর্যায়ে আরশি আদিত্যের গালে কিস করে বসে, আর তার হাতে মোবাইলের ক্যামেরা অন থাকায় ভুলক্রমে ক্লিক হয়ে যায় আর ফটো উঠে যায়। হুট করে এমন কিছু হবে সেটা হয়তো আদিত্য আরশি কেউ বুঝতে পারেনি। আদিত্য তার ফোনটা হাতে নিয়ে চেঁচিয়ে বলল, এসব কি করলে তুমি বেয়াদব মেয়ে? আদিত্যের ধমকে কেঁপে উঠলাম আমি। পরক্ষণেই কিছু না ভেবে দৌড়ে আদিত্যের কাছ থেকে চলে আসলাম আমি। জানি ওখানে থাকা মানেই বিপদ, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু ইচ্ছে করে কিছু করেছি কি। আর আদিত্য রাগে গজগজ করতে করতে চলে গেল, আর হাজারটা গালি দিতে লাগলো আরশিকে। বেশি বার বেড়ে গেছে মেয়েটা। বাড়ি এসে সোজা দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলাম আমি। পরক্ষণেই মুচকি এসে আমি ঘুম। এভাবেই কাটছিল আদিত্য আর আরুষির দিন। প্রতিদিন বিভিন্নভাবে আরিশা আদিত্যকে বিরক্ত করত, নানাভাবে জ্বালাতন করত, আর আদিত্য শুধু তাকে ইগনোর করত আর অপমান করত। আরুষি ভেবেছিল কখনো না কখনো আদিত্য তাকে ভালোবাসবেই, তার প্রতি একটু হলেও ফিলিংস ছিল আদিত্যের। কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণিত হলো সেদিন। আজকে ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। এবছরে যারা নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছে তাদের জন্য, আর আমি সিনিয়র হওয়ার জন্য এর দায়িত্ব আমার উপরও পড়েছে। আজকে সবাই শাড়ি পরে ভার্সিটি যাবে, আমিও যাব ভাবতেই খুশি খুশি লাগছে খুব। শাড়ি বরাবরই ফেভারিট আমার। একটা কলাপাতা রঙের শাড়ি পরে নিলাম, চুলগুলো খুলে দিলাম, চোখে হালকা কাজল, হালকা মেকআপ দিয়ে আমি তৈরি। এমন সময় রুমে আসলো মিষ্টি, ও শাড়ি পরেছে। তারপর দুজনেই খুশি হয়ে চলে গেলাম ভার্সিটিতে। দুপুর দিকে প্রায় সবার স্যারম্যামদের ভাষণ শেষ করে অনুষ্ঠান প্রায় শেষের দিকে। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বসেছিলাম আমি। এদিকে আদিত্য আর তার বন্ধু বান্ধব একটা ছেলেকে ধরার জন্য দৌড়াচ্ছিল। ছেলেটির দোষ ছিল, ছেলেটি ড্রাগ পাচার করত, আর আদিত্য এটা জানতে পেরে যায় কোনোভাবে, আর ছেলেটিকে ধরার জন্য দৌড়াচ্ছে আদিত্য। আদিত্যের সামনে থাকা ছেলেটি দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ভার্সিটির ভেতর চলে যায়, আর তার পিছন পিছন আদিত্যও ভিতরে ঢুকে যায়। করাতালির মাধ্যমে অনুষ্ঠান শেষ করে সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হব। এমন সময় চারদিকে গুলির শব্দ, সাথে সবার দৌড়াতে দেখে ঘাবড়ে গেলাম আমি। সবাই দৌড়াচ্ছে কেন? এমন সময় মিষ্টি বলল, আরশি তাড়াতাড়ি ছুটে আয়। কোথা থেকে একটা ছেলে আমার হাত ধরে টেনে নিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, ওইখানে দাঁড়া আদিত্য, তা না হলে এই মেয়েটার মাথা গুলি মেরে উড়িয়ে দেব। ছেলেটির কথায় আমিও তাকালাম আদিত্যের দিকে। ভয়ে কলিজা কেঁপে উঠলো আমার। আবার কোথাও থেকে মন বলছিল আদিত্য বলবে আমায় ছেড়ে দিতে, কিন্তু ছেলেটির এমন কাজে আদিত্য হাসলো, হেসে বলল, তাই নাকি? তা দে না, ও আমার বউ না অন্য কিছু যে তুই ওকে মেরে ফেললে আমি ভয় পাবো আর তোকে ছেড়ে দিব? এদিকে আদিত্যের এমন কথা শুনে আমি হা হয়ে গেলাম। আমি মরে গেলেও কিছু যায় আসে না আদিত্যের। মুহূর্তের মধ্যে আদিত্যের প্রতি আমার সব ইচ্ছে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সেদিনে আদিত্যের দেয়া আঘাত আমি মেনে নিতে পারিনি। মরে গেলেও যা যায় আসে না, সে আর যাই হোক কোনোদিনও আমায় ভালোবাসতে পারবে না। এদিকে আদিত্যের কথার তালে তালে আদিত্যের বন্ধুটা পেছন থেকে ছেলেটিকে ধরে ফেললো, আর আমায় ছাড়িয়ে ছেলেটি ধরে চলে গেল তারা। ছেলেটি ছেড়ে দিতেই মিষ্টি এসে ধরলো আমায়। মুহূর্তের মধ্যে সব কালো অন্ধকারে ডুবে গেল। অতিরিক্ত ভয় আর আঘাত দুটো একসাথে মস্তিষ্কের কোণে এসে ধাক্কা মারলো, আর আরশি জ্ঞান হারালো। সেদিনের পর থেকে আরশি আর আদিত্যকে জ্বালাতন করেনি।
আর না কখনো ওর সামনে গেছে। পুরো 1 মাস ঘরবন্দি থেকেছে সে, না কারোর সাথে তেমন কথা বলেছে, শুধু রুমের ভিতর বসে আদিত্যের সব স্মৃতি একে একে দাফন দিয়েছে। এর ভিতর তার বাবাও তাকে বিয়ের জন্য তাড়া দিচ্ছিল, আর সেও রাজি হয়ে যায়। কিন্তু এভাবে হুট করে আদিত্য এমন কিছু করবে সেটা কল্পনার বাইরে ছিল আরশির। কি হলো? গাড়ি থেকে বের হও, আমরা এসে পড়েছি। হঠাৎ আদিত্যের মুখে এমন কথা শুনে আরশি তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসলো। মিটমিট চোখে বাহিরে তাকে দেখলো ইয়া বড় একটা বাড়ি। আরশি বের হলো না গাড়ি থেকে। আরশির কাজ দেখে আদিত্য কোলে তুলে নিল আরশিকে। আদিত্যের এমন কাজে আরশি অবাক হয়ে তাকালো। কষ্ট হচ্ছে তার পুরনো কথাগুলো ভেবে। শুধু মস্তিষ্কের কোণে একটা কথাই বাজলো তার, কেন এমন করলো আদিত্য? আদিত্য আমায় কোলে করে নিয়ে এসে একটা তুলতুলে সাদা বিছানায় বসিয়ে দিল। রাগ হচ্ছে ভীষণ। আমি রেগে আদিত্যকে বললাম, এইসব কি হচ্ছে? এইসব করার মানে কি? জোর জবরদস্তি করে বিয়ে করলেন কেন? আদিত্য শান্ত স্বরে বলল, বলবো পরে, তুমি এখন রেস্ট নাও ডার্লিং, বাকি কথা পরে হবে। আগে তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। আপনি কি আমার সাথে মশকরা করছেন নাকি? আমি থাকবো না আপনার সাথে। এই বলে যেই না বিছানা থেকে উঠে যেতে যাব, সাথে সাথে আদিত্য আমায় বিছানার সাথে চেপে ধরে বলল, এই ধরনের ভুল একদম করো না ডার্লিং। 1 মাস প্রচুর পুড়িয়েছো আমায়, তার শাস্তি যে তোমায় পেতে হবে। আদিত্যের কথা শুনে আমি রেগে বলে উঠলাম, আপনাই পুড়িয়েছি মানে? আমাদের দেখা হলো কোথায়? এত কথা এখন বলতে পারবো না তোমায়। চুপ করে বসে থাকো এখানে। একবার নড়লে একদম পা ভেঙে বসিয়ে রাখবো। আমি আজকে খুব খুশি, তাই একদম রাগাবে না আমায়। এই বলে আদিত্য আমায় ছেড়ে দিয়ে দরজা সামনে থেকে বন্ধ করে চলে যায় আদিত্যের কাজে চরম বিরক্ত আমি। কি পেয়েছি কি আমায়? যখন যা ইচ্ছে তাই করবে নাকি? বিছানার চাদর চেপে ধরে নিজের রাগকে কন্ট্রোল করছি আমি। কিছুক্ষণ পর আদিত্য হাতে করে কিছু খাবার নিয়ে রুমে আসলো। আদিত্যকে দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে আমার। একদম সহ্য হচ্ছে না। এই ছেলেটার জন্য কতটা না অবহেলা সহ্য করেছি, কতবার নিজেকে নিজে আঘাত করেছি। আদিত্যের স্মৃতি ভুলে যাওয়ার কত কিছু করেছি আমি। আর সে আদিত্য কিনা, কোনো কিছু মেনে নিতে পারছি না আমি। আদিত্য খাবারগুলো নিয়ে এসে আমার পাশে এসে বলল, এখনো ফ্রেশ হওনি তুমি? তুমি কি চাও আমি তোমায় ফ্রেশ করিয়ে দেই? একদম বাজে কথা বলবেন না। আমার ভালো লাগেনি তাই ফ্রেশ হয়নি। হাসলো আদিত্য। আদিত্যের হাসি একদমই সহ্য হচ্ছে না আমার। আদিত্য তার হাসি থামিয়ে বলল, ঠিক আছে, ফ্রেশ হতে হবে না, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমি খাবো না। বেশি বাড়াবাড়ি করছো তুমি। বাড়াবাড়ি করছি, বেশ করছি। কি পেয়েছেন কি আপনি? যা বলবেন তাই হবে নাকি? আপনি চেয়েছেন আপনার জীবন থেকে সরে আসতে, আমিও সরে এসেছি। তাহলে আজ কেন আপনি এমন করলেন? উত্তর দিন আমায়। তোমার সব প্রশ্নের উত্তর দিব আমি, তবে এখন নয়, পরে। কিন্তু আমি যে এখনই শুনবো। এত বক বক করো না, আমার মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে যাবে মানে? মাথা তো আমার খারাপ হয়ে যাচ্ছে। কেন করেছেন? আপনার জন্য আমার পরিবার আমায় ঘৃণা করে এখন। বলতে বলতে কেঁদে উঠলাম আমি। আদিত্য আমার কাছে চেঁচিয়ে বলল, চুপ করো। চুপ করবো মানে? আগে প্রশ্নের উত্তর দিন, কেন করেছেন এমন? আর কিছু বলার আগে আদিত্য আমার মুখে খাবার ভরে দিল। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো বোকা বনে গেলাম। এখন কথাও বলতে পারছি না। আদিত্য খাবার দিতে দিতে শান্ত স্বরে বলল, বলবো সব, তবে পরে একটু সময় দাও, সব ঠিক করে দিব আমি। কিন্তু আদিত্যের এই সান্ত্বনা একদম সহ্য হচ্ছে না আমার। জোর জবরদস্তি করে আদিত্য খাবার খাইয়ে দিল আমায়। তারপর বলল, তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমি ফ্রেশ হব না, এইভাবেই থাকবো। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমায় ফ্রেশ করিয়ে দিব। উল্টোপাল্টা কথা একদম বলবেন না। আপনাকে সহ্য হচ্ছে না আমার। বেরিয়ে যান এই রুম থেকে। এক পর্যায়ে চেঁচিয়ে কেঁদে উঠলাম। আদিত্য কিছুটা ঘাবড়ে গেল আরুষির কাছে। শেষমেশ সেও আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আদিত্য যেতে আরুষি কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। তার একদমই সহ্য হচ্ছে না আদিত্যকে। ড্রিঙ্ক হাতে সোফায় বসে আছে আদিত্য। এই 1 মাস তার দিনগুলো কিভাবে কেটেছে ভাবতে অবাক হয় আদিত্য। এই 1 মাসে আদিত্য বুঝতে পেরেছে আরুষির প্রতি তার অনুভূতি, তার ভালোবাসা। কথায় আছে না, কাছে থাকলে কেউ বুঝতে পারে না তার গুরুত্ব কতটা, দূরে গেলে বোঝা যায় তার শূন্যতা। আদিত্য বুঝেছে আরুষির শূন্যতা। এমনটা নয় যে সে খুব কষ্ট পাচ্ছে আরুষির ব্যবহারে। কম অবহেলা করেনি সে আরুষিকে। আর সেই অবহেলার যন্ত্রণা পেয়েছে আদিত্য এই 1 মাসে। চোখ বন্ধ করে আদিত্য ভাবতে লাগলো সেই পুরনো দিনগুলোর কথা। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আরুষির সাথে দেখা হয়নি আদিত্যের। প্রথম ভালো লাগলো, পরে ভালো লাগেনি আদিত্যের। ভিতরে ভিতরে আরুষির শূন্যতা অনুভব করেছে সে। আরুষির পাগলামি মনে করে হঠাৎই আদিত্য হেসে ওঠে। আচমকা আদিত্যের এমন হেসে উঠে অবাক হয় তার বন্ধুরা। রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো ভাই? রাশেদের কথায় আদিত্য তার কল্পনা জগৎ থেকে বেরিয়ে আসলো। তারপর বলে উঠলো, না তেমন কিছু নয়, বাদ দে। ও আচ্ছা ভাই। কিছুক্ষণ পর আদিত্য বলে উঠলো রাশেদকে, আচ্ছা ওই মেয়েটাকে আর দেখছি না কেন বলতো?
আগে তো রোজ 3-4 বার করে সামনে আসতো। আদিত্যের কথা শুনে রাশেদ অবাক হয়ে বলল। ভাই আপনি কি মেয়েটাকে মিস করছেন? সাথে সাথে আদিত্য চমকে উঠল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল। মিস করতে যাব কেন, এমনি বললাম। ও আচ্ছা ভাই, জানি না গত কয়েকদিন যাবৎ আমরাও দেখি নাই মেয়েটাকে। ঠিক আছে বাদ দে। ঠিক আছে ভাই। এই বলে আদিত্য টপিক চেঞ্জ করে দিল। আদিত্য নিজেও অবাক, সে কি সত্যি মেয়েটাকে মিস করছে নাকি? ধুর, যা হয়েছে ভালোই হয়েছে, আর মেয়েটা স্টুপিড কাণ্ডগুলো দেখতে হবে না। এসব ভেবে আদিত্য নিজের কাজে মন দিতে শুরু করে। কিন্তু দিন যত যাচ্ছিল আদিত্যের আরশির প্রতি শূন্যতা বেড়ে যাচ্ছে। একটা সময় আদিত্য সত্যি সত্যি মিস করতে শুরু করে আরশিকে। আরশির করা পাগলামিগুলো খুব মনে পড়তে শুরু করে তার। রাতে ঘুমও হয় না ঠিক মতো আদিত্যের। ধীরে ধীরে আদিত্য দিশেহারা হয়ে পড়ে আরশির জন্য। এভাবেই কাটছিল দিন। ড্রিঙ্ক হাতে বসেছিল আদিত্য, এমন সময় তার কিছু বন্ধুরা এসে বসে তার পাশে। আদিত্যের কাছে আসতে আদিত্য নেশাগ্রস্ত অবস্থায় রাশেদকে জিজ্ঞেস করলো। মেয়েটার কোনো খবর পেলি? ভাই খবর তো পাইনি, শুধু জেনেছি মেয়েটা নাকি ভার্সিটিও যাচ্ছে না অনেকদিন যাবৎ। ভার্সিটি নামটা শুনে আদিত্য সেদিনের কথা মনে পড়ে গেল। এমন সময় রাশেদ বলে উঠলো। ভাই আমার যতদূর মনে পড়ে মেয়েটাকে সেদিনই লাস্ট ভার্সিটিতে গিয়েছিল। হয়তো সেদিন ভয় পেয়েছিল, ওই যে গুলি ধরেছিল ওর মাথায় আরাফ। আদিত্য কিছুক্ষণ চুপ থেকে বলল। মেয়েটাকে খুঁজে বের কর, যে করেই হোক মেয়েটাকে আমার চাই। ঠিক আছে ভাই, চেষ্টা করছি আমরা। এই বলে আদিত্যের লোকেরা চলে যায়, আর আদিত্য ড্রিঙ্ক করতে করতে মেঝেতেই ঘুমিয়ে পড়ে। এদিকে রাশেদ নিজেও বুঝতে পারছে না আদিত্যের কাণ্ড। এতদিন মেয়েটা আসতো বলে বিরক্ত হয়েছে, আজ আসছে না বলে বিরক্ত হচ্ছে। অদ্ভুত। পরের দিন রাশেদের ডাকে ঘুম ভাঙে আদিত্যের। আদিত্যের ঘুম ভাঙতে রাশেদ অবাক হয়ে বলল। ভাই আপনি কি সারা রাত মেঝেতে ঝুলিয়েছিলেন নাকি? রাশেদের কথার উত্তর না দিয়ে আদিত্য বলে উঠল। ওসব বাদ দে, আগে বল মেয়েটার কোনো খবর পেয়েছিস? রাশেদ মাথা নিচু করে বলল। পেয়েছি ভাই, তবে কি তবে? ভাই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, 2 দিন পরেই বিয়ে। রাশেদের কথা শুনে আদিত্য রেগে গিয়ে রাশেদের কলার চেপে বলল। এসব কি বলছিস? এটা হতে পারে? মুহূর্তের মধ্যে আদিত্যের মাথা খারাপ হয়ে যায়। বুকের বাপাশে চিনচিনে ব্যথা অনুভব হয় তার। পুরো রুমের জিনিসপত্র ভেঙে চুরে তছনছ করে ফেলে। সে কিছুতেই মেনে নিতে পারেনি আরশির বিয়ে। শেষে আদিত্যের মাথায় ওই ছবিগুলোর কথা মনে পড়ে, আর বিয়ের দিন ভাই ভাবির জন্য জামা কাপড় কিনে আনতে বলেছিলেন, এই যে এনেছি। হঠাৎই রাশেদের কণ্ঠ শুনে আদিত্য তার কল্পনা জগৎ থেকে বেরিয়ে আসলো। আনমনে বলে উঠল সে। কি? ভাই জামা কাপড় ভাবির জন্য। ও, ওগুলো ওইখানে রেখে যা তোরা। ঠিক আছে ভাই। এই বলে চলে যায় রাশেদ। আবারও ড্রিঙ্কের গ্লাসে চুমুক দেয় আদিত্য। রাত 2:45। আদিত্য ঢুলতে ঢুলতে আরশির রুমে ঢুকলো। আদিত্য ঢুলতে ঢুলতে গিয়ে বসে পড়লো আরশির পাশে। আনমনে ঘুরে আছে আরশি, মায়াবী তার মুখ। আনমনে আদিত্যের হাত চলে যায় আরশির গালের কাছে। এদিকে আচমকা কারো স্পর্শ গালে পড়তে হালকা নড়ে উঠলো আরশি। হাসলো আদিত্য, তারপর আনমনে বলে উঠলো আদিত্য। যখন তুমি আমার কাছে ছিলে তখন হয়তো আমি বুঝতে পারিনি তোমার জায়গা কোথায় আমার কাছে, কিন্তু এখন যখন বুঝে গেছি একবার আর ছাড়ছি না তোমায়। সবসময় আগলে রাখবো, তোমার অভিমান ভাঙিয়ে নতুন করে শুরু করব সবকিছু। এতটুকু বলে আরশির গালে একটা চুমু দেয় আদিত্য। তারপর চুপটি করে আরশির পাশে গিয়ে শুয়ে আরশিকে জড়িয়ে ধরে বলল। অনেকদিন ঘুম হয়নি আমার, আজকে আরামের ঘুম দিব আমি। এতটুকু বলে ঘুমিয়ে পড়ে আদিত্য আরশিকে জড়িয়ে ধরে। আর আরশি, সে হয়তো আদিত্যের বলা কথাগুলো কিছুই শুনতে পায়নি। শুনলে হয়তো খুশি হতো, হয়তো না। কেউ শক্ত করে জড়িয়ে ধরে আছে বুঝতেই ঘুম ভাঙলো আমার। পাশে আদিত্যকে দেখে কি রিয়াকশন দেওয়া উচিত ছিল ভুলে গেছি। রাগ অভিমান সব একসাথে মাথার ভেতর ভনভন করছে। হুট করে আদিত্যকে সরিয়ে উঠে পড়লাম আমি। বিরক্ত লাগছে সবকিছু। আনমনে বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। তারপর শাড়ির কুচি ধরে হাঁটতে শুরু করলাম। আদিত্যের রুমটা বিশাল বড়, চারদিকে রয়েছে সব দামি দামি জিনিসপত্র। হঠাৎই চোখ গেল বিছানা থেকে কিছুটা দূরে থাকা একটা আয়নার দিকে। আনমনে হাঁটতে হাঁটতে সেখানে চলে গেলাম আমি। পুরো শরীর ব্যথা করছে আমার। কালকের সাজে এখনো সজ্জিত আমি। আয়নার দিকে তাকাতেই চমকে উঠলাম আমি। চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে, গায়ের গয়নাগুলো সব ওলটপালট হয়ে রয়েছে, কাজল সব লেপটে গেছে। এক কথায় বলতে গেলে পাগলের মতো দেখাচ্ছে আমায়। সব একে একে খুলতে শুরু করলাম আমি। কানের ভারী দুল, গলায় থাকা ভারী নেকলেস, শাড়ির অবস্থাও যা ইচ্ছে তাই হয়ে গেছে। কিন্তু কথা হলো, এটা খুলে পরবো কি আমি? আনমনের প্রশ্নটা করে বসলাম নিজেকে। এমন সময় চোখ বন্ধ করে আদিত্য বলে উঠল। ওই আলমারিতে অনেকগুলো শাড়ি, সালোয়ার কামিজ সহ আরো অনেক জিনিসপত্র আছে, যেটা ভালো লাগে পরে ফেলতে পারো। আদিত্যের কথা শুনে কিছু বললাম না আমি। এই মুহূর্তে কোনো কিছু বলার মুডে নেই আমি। হাঁটতে হাঁটতে আলমারির সামনে দাঁড়ালাম, কিন্তু আলমারির চাবি। আদিত্য তার হাতে এগিয়ে দিয়ে বলল।
এই চাবি? এইবারে আদিত্যের কাজে অবাক হলাম আমি। বুঝলো কেমনে? আমার ভাবনার মাঝে আদিত্য চোখ খুলে বলে উঠলো, এত না বোঝার কি আছে? আলমারির কাছে যাচ্ছ, চাবি ছাড়া খুলবে কি করে? আদিত্যের প্রশ্নের উত্তর না দিয়ে হাত থেকে চাবিটা নিয়ে নিলাম আমি। তারপর আলমারি খুলতেই চোখ বড় বড় হয়ে গেল। এত জামা কাপড়! তাদের মাঝখান থেকে একটা রেড কালার শাড়ির দিকে চোখ গেল। কেমন আনমনে ওটা হাতে নিয়ে চলে আসলাম ওয়াশরুমে। এদিকে আদিত্য হাসলো, তারপর আবার চোখ বুঝে নিল সে। হঠাৎই কারো চেঁচানো শুনে লাফ দিয়ে উঠলো আদিত্য। বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যাওয়ার আগে আরশি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, আরশোলা! এদিকে আচমকা এমনটা হওয়াতে আদিত্য প্রথমে ঘাবড়ে গেল, পরক্ষণে হাসলো সে। তারপর আরশির কানের কাছে ঝুঁকে বলল, সকাল সকাল এইভাবে চমকে দিলে আমি তো থার্ড অ্যাটাক করবো ডার্লিং। এতক্ষণ পর কারো মুখ থেকে কথা শুনে চমকে উঠলাম আমি। ছোটবেলা থেকে আরশোলা খুব ভয় পাই আমি। কিছুক্ষণ আগে শাওয়ার অন করতেই আচমকা একটা আরশোলা দেখে ভয়ে ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম আমি। এই মুহূর্তে এক বিশ্রী পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমার। আস্তে আস্তে চোখ খুললাম আমি। আদিত্যকে হাসতে দেখে রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। আচমকাই আদিত্যকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আবার দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম আমি। ভয় করছে এখন। চোখ খুলতে আবারও আরশোলাকে দেখে আবারও চেঁচিয়ে উঠলাম আমি। আবারও ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। ওয়াশরুমের দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। আজকে গোসল করা হবে না মনে হয় আমার। এদিকে আমার কাণ্ড দেখে আদিত্য হাসতে হাসতে শেষ। কি করবো কিছু বুঝতে পারছি না। আমি চেঁচিয়ে বলে উঠলাম, এত হাসার কি আছে? আদিত্য তার হাসি থামিয়ে বলল, হাসবো না? আদিত্যের মতো একজন সাহসী ছেলের বউ হয়ে তুমি কিনা সামান্য আরশোলা দেখে ভয় পাচ্ছ? ওভাবে তাকানোর মতো কিছু বলিনি। তবে যাই বলো, আরশোলাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ দিবেন মানে? ওটাকে তো ধরে এনে পিটানো উচিত। হাসলো আদিত্য। কিছুক্ষণের জন্য হলেও আদিত্যের হাসির দিকে চোখ আটকে গেল আমার। কি সুন্দর হাসি! ছেলেটা এত সুন্দর কেন? হঠাৎই আবার পুরনো কথা ভেবে রাগ উঠলো আমার। একটু গম্ভীর গলায় বললাম আমি, হাসা শেষ হয়ে গেলে এখন বলা হোক আমি গোসল করব কোথায়? আমার কথা শুনে আদিত্য তার হাসি থামিয়ে উঠে দাঁড়িয়ে আমার দিকে এগোতে লাগলো। আচমকা আদিত্য এমন কাজে ঘাবড়ে গেলাম আমি, তবে প্রকাশ করলাম না। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। পরক্ষণে আবার চোখ নামিয়ে ফেললাম। এদিকে আদিত্য এগোতে এগোতে আমার একদম কাছে চলে এসেছে। শরীরের পশম দাঁড়িয়ে উঠলো আমার, শ্বাস বেরিয়ে আসার উপক্রম। আদিত্য ওয়াশরুমের দরজার দিকে হাত লাগিয়ে দাঁড়ালো। তার এমন কাজে প্রায় ঘাবড়ে গেছি আমি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। আচমকা আদিত্য ঝুঁকে পড়লো আমার দিকে, সাথে সাথে খিচে চোখ বন্ধ করে নিলাম আমি। এদিকে আদিত্য আরশির কাছে হাসলো, তারপর আরশির কানের কাছে ঝুঁকে বলে উঠলো সে, এইভাবে ভেজা অবস্থায় সামনে আসলে নিজেকে কন্ট্রোল করা যে দায়ী হয়ে দাঁড়াবে সুন্দরী। আদিত্যের মুখে এমন একটা কথা শুনে পুরো শকড খেলাম আমি। এতক্ষণ পর মনে পড়েছে আমি যে ভিজে গিয়েছিলাম। ছি ছি, কি বিশ্রী একটা অবস্থা। আমি রাগী লোক নিয়ে আদিত্যর দিকে তাকালাম। ইচ্ছে করছে শালার মাথাটা বাড়ি মেরে ভেঙে দেই। হুট করে আদিত্য ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো। আশেপাশে তাকিয়ে কোথাও আরশোলা না দেখে বলে উঠলো সে, চলে গেছে, এখন গোসল করে নাও। আদিত্যের কথা শুনে আদিত্যের পেছন থেকে পিটপিট চোখে তাকালাম আমি আশেপাশে। সত্যিই নেই। কি বাজে আরশোলা মাইরি! উফ, বাঁচা গেল। তারপর আর কি, আদিত্য চলে গেল। আমিও ওয়াশরুমের দরজা বন্ধ করে দিলাম। এদিকে আদিত্য হাসতে হাসতে শেষ। আসলেই পাগলি একটা। বিকেলে আনমনির বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছি আমি। কষ্ট হচ্ছে খুব। পরিবারের সবাই আমাকে ঘৃণা করছে। কোথাও না কোথাও এসবের জন্য আমিই দায়ী। কিন্তু এখনো বুঝলাম না আদিত্য এমন কিছু কেন করলো। এই প্রশ্নটা মাথা খারাপ করে দিচ্ছে আমার। এমন সময় আকাশে কালো মেঘ এসে ঢেকে দিল পুরো শহরটা। আকাশে গর্জন করছে, হয়তো তুমুল বেগে বৃষ্টি হবে। হঠাৎই মনে পড়ে গেল ওই বৃষ্টির দিনে ছোট ভাইয়ের সাথে করা দুষ্টু মিষ্টি মজাগুলো। ছাদে উঠে লাফালাফি দিনগুলো সত্যিই খুব সুন্দর ছিল ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি। কিছুক্ষণের মধ্যেই মেঘের কোল থেকে বৃষ্টি পড়তে শুরু করলো। গাছের পাতা সহ আশেপাশের জায়গা থেকে টপ টপ করে বৃষ্টির শব্দ এসে কানে বাজতে শুরু করলো। আনমনেই বেলকনির রেলিং এর বাইরে হাত চলে গেল আমার। বৃষ্টি বরাবরই পছন্দের আমার, আজকেও ভালো লাগছে। বেলকনিতেও বৃষ্টির পানি ছিটকে আসছে ভিতরে। বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমি। হুট করেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠলো। আনমনেই দাঁড়িয়ে আছি আমি, আর বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে আমার পুরো শরীর। চোখ বন্ধ করে বৃষ্টির পানি গায়ে মাখাচ্ছি আমি। এদিকে আদিত্য রুমে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকারে ঢেকে গেছে, তবে বাহিরের মৃদু আলোতে সবটা দেখা যাচ্ছে। আশেপাশে তাকিয়ে কোথাও আরশি দেখলো না আদিত্য। হঠাৎই তার চোখ গেল বেলকনির দিকে। মৃদু আলোতে আদিত্য হেঁটে চলল আরশির কাছে। পুরনো কথাগুলো সব ভেসে আসছে সামনে। পরিবারের কথা ভেবে কষ্ট হচ্ছে, আবার আদিত্যের অবহেলাগুলোও সব একে একে বেরিয়ে আসছে। চোখ বেয়ে পড়ছে পানি।
কেন এমন হলো? আমি তো ভুল কিছু করিনি। আনমনে ভালোবেসেছিলাম আদিত্যকে, আর ভালোবাসা মানুষকে এত কষ্ট দেয় জানা ছিল না আগে। ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি আমি। বৃষ্টির পানি আর চোখের পানি মিশে এক হয়ে যাচ্ছে। হুট করেই কেউ পেছন থেকে হাত দিল কাঁধে। হঠাৎ কি হলো জানা নেই, হুট করেই তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি। তারপর কেঁদে কেঁদে বলে উঠলাম আমি, কেন এমন করলে তুমি? আমি তো শুধু ভালোবেসেছিলাম তোমায়, হাজার হাজার স্বপ্ন বুনেছিলাম তোমায় নিয়ে। তোমায় তো শুধু ভালোই বেসেছিলাম, আর ভালোবাসলে বুঝি এত কষ্ট পেতে হয়? কেন এমন করলে আদিত্য? টুকরে কথাগুলো বলে কেঁদে উঠলাম আমি আদিত্যকে জড়িয়ে ধরে। এদিকে আরুষের প্রশ্নের উত্তর কি দিবে জানা নেই আদিত্যের। এতক্ষণ চুপটি করে শুধু আরুষের কথাগুলো শুনতেছিল আদিত্য। সে জানে সে ভুল করেছে, বড় ভুল করে বসেছে। তার নিজেকে বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে, আর তার এই ভুলের জন্য সে নিজেও কষ্ট পাচ্ছে, আর আরুষিকেও কষ্ট দিচ্ছে। কিছু না বলে আদিত্য আরুষিকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনে বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে তাদের কোনো হুঁশ নেই। আনমনে দুজনে দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। দুজনের মনে কষ্ট আছে, কারোটা প্রকাশ পাচ্ছে আর কারোটা বুকের গভীর অতলে ডুবে আছে। হয়তো কোন একদিন প্রকাশ পাবে, হয়তো না। রাত 11টা। কাঁথা মুড়ি দিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আরুষি, আর তার পাশে তার হাত শক্ত করে ধরে আছে আদিত্য। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তার, কিন্তু সে কি করতো? যদি সত্যি সত্যি আরুষির অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত, তাহলে সে কি করে বাঁচত? ছোটবেলা থেকেই সে একা থাকে, হঠাৎ যখন কাউকে নিয়ে বাঁচতে যাচ্ছে তখনই সে দূরে সরে যাচ্ছে কেন? উত্তর মেলে না আদিত্যের। সূর্যের ফুরফুর আলোতে ভরে গেছে চারপাশ। সূর্যের হালকা তাপ মিশানো রোদ্দুর এসে পড়েছে আদিত্যের মুখে। বিছানায় মাথা দিয়ে আরুষির হাত জড়িয়ে ধরেই কাল রাতে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল সে। ধীরে ধীরে চোখ খুলল আদিত্য। এখনো ঘুমের রেশ কাটেনি তার। চোখ খুলে আরুষির ঘুমন্ত ফেসের দিকেই তার চোখ আটকে গেল। আনমনে আদিত্যের হাত চলে গেল আরুষির গালের কাছে। গালে হাত রাখতে চমকেছে আদিত্য, কারণ আরুষির গাল প্রচন্ড বেগে গরম। অসময়ে বৃষ্টিতে ভিজলে যা হয় আর কি। আদিত্য নিজের হাত সরিয়ে আরুষির কপালে হাত দিল, তারপর নিজের কপালে হাত দিয়ে তাপমাত্রা দেখতে লাগলো। আদিত্য বুঝে কালকে বৃষ্টিতে ভিজে আরুষির জ্বর এসেছে। আদিত্য বিছানা থেকে উঠে একটা বাটিতে করে পানি নিল, তারপর শুকনো কাপড় ভিজিয়ে আরুষির কপালে জলপট্টি দিতে লাগলো। তারপর নিজের ফোনটা বের করে ডাক্তারকে কল করলো। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসলো। আরুষিকে দেখে কিছু ওষুধের নাম লিখে দিল, আর কয়েক ঘন্টা পর পর মাথায় জলপট্টি দিতে বলল। আদিত্য তার লোকেদের বলে ওষুধ আনিয়ে নিল। টিপ টিপ চোখ মেলে তাকালাম আমি। অসম্ভব ক্লান্ত লাগছে, চোখ দিয়ে মনে হচ্ছে পানি পড়ছে আপনা আপনি। চোখ দুটো জ্বলছে ভীষণ। আমি ভুলে গেছি কালকের বৃষ্টিতে ভেজা পরিণত হয়েছে এমনটা। হঠাৎই মনে হলো কপালে ঠান্ডা ঠান্ডা রেশ বয়ে যাচ্ছে। হুট করে উঠে বসলাম আমি। কপাল থেকে সরিয়ে কিছুক্ষণ নিশ্চুপভাবে বসে রইলাম। এমন সময় দরজা খুলে হাতে স্যুপ নিয়ে রুমে ঢুকলো আদিত্য। আমার এভাবে বসে থাকতে দেখে দ্রুত এগিয়ে এসে স্যুপের বাটি পাশের টেবিলে রাখতে রাখতে বলল, বসছো কেন, শুয়ে থাকো। নিশ্চুপ ভঙ্গিতে আদিত্যের মুখের দিকে তাকালাম আমি। আদিত্য আমার চাহনি দেখে বলে উঠল, আমি জানি তুমি খুব ক্লান্ত, তাই চুপটি করে শুয়ে থাকো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আচ্ছা ওয়েট। এই বলে আদিত্য আমায় ধরে পেছনে একটা বালিশ দিয়ে শুয়ে দিল। আদিত্যের কাছে অবাক আমি। কি করতে চাইছেন উনি? হুট করে আদিত্য সুপের বাটি হাতে নিয়ে বলল, হা করো। অবাক চোখে তাকালাম আদিত্যের দিকে। আমার চাহনি দেখে আদিত্য বলে উঠল, কি হলো? হা করতে বলেছি, আমার মুখের দিকে তাকিয়ে থাকতে বলিনি। ছলছল চোখে তাকালাম আমি আদিত্যর দিকে। হুট করে আদিত্য মুখের ভিতর স্যুপ দিয়ে দিল। আমি অবাক হয়ে আনমনে খেতে শুরু করলাম। কিছুক্ষণ যেতে মুখ ঘুরিয়ে নিলাম আমি। আদিত্য আমার কাজ দেখে রেগে বলে উঠল, সবটা খেতে হবে? আর খেতে ইচ্ছে করছে না। সেটা বললে তো শুনছি না। এক প্রকার জোর করে আদিত্য পুরো স্যুপ খাইয়ে দিল আমায়। তারপর রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিয়ে আমায় শুয়ে দিয়ে চলে গেল আদিত্য। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম আদিত্যের দিকে। এত বদলে গেল কি করে? রাগ অভিমান দুটোই হচ্ছে এই মুহূর্তে। যদি বদলানোরই ছিল আগে কেন বদলালে না তুমি? সারা দিনটাই আদিত্যের সেবায় কেটে গেল। অদ্ভুত লাগলো সবকিছু। আদিত্য বদলে গেছে। তাহলে কেউ আমায় ভালোবাসে নাকি অন্য কিছু? মস্তিষ্কের কোনো প্রশ্ন এসে নাড়া দিল। উত্তরটা শুধু আদিত্যই দিতে পারবে। রাত 2টা। ক্লান্ত শরীর নিয়ে বিছানা থেকে উঠে বসলাম আমি। আদিত্য পাশেই বসে ঘুমিয়ে আছে। অদ্ভুত এক মায়া আদিত্যের মুখে। সারাদিন ঘুমিয়ে থাকলে কি আর রাতে ঘুম আসে নাকি? তারপরও জ্বর, কোনো কিছু ভালো লাগছে না। হঠাৎই মায়ের কথা খুব মনে পড়ে গেল আমার। আগে জ্বর আসলে মাকে সারা রাত জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতাম। বড্ড মন খারাপ হচ্ছে এখন। আস্তে আস্তে বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। চারিদিকে আধো অন্ধকার ঢেকে গেছে। জানালা ভেদ করে রাতের মৃদু আলো আসছে রুমে। ক্লান্ত মাখা শরীর নিয়ে আস্তে আস্তে হেঁটে জানালার পাশে দাঁড়ালাম আমি। আকাশটা পুরো পরিষ্কার, কোথাও কোনো তারার রেখা নেই। আনমনে আকাশের দিকে তাকিয়ে আছি আমি। এদিকে আদিত্য আচমকাই ঘুম ভেঙে যায় তার। আবছা চোখে পাশে আরুষিকে না দেখে ঘাবড়ে আতকে উঠল সে। লাফ মেরে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে।
চারপাশে চোখ বুলিয়ে জানালার পাশে আরুষিকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে, যেন তার আপন মনে প্রাণ ফিরে পেয়েছে। এই জন্যই বলা হয়েছে, কারো মায়ায় জড়িও না প্রিয়। প্রিয় মানুষটা একটু চোখের আড়াল হলেই দম বন্ধ হওয়ার পরিণতিতে চলে যায়। বরাবরই আদিত্য ভালোবাসা কি জানা ছিল না তার, তাই হয়তো এখন একটু বেশি ভয় হয় তার। হুট করে আদিত্য দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল আরুষিকে। আচমকা কেউ জড়িয়ে ধরাতে ঘাবড়ে গেলাম আমি, শরীর কাঁপছে আমার। তুমি এখানে দাঁড়িয়ে আছো? জানো তোমায় না দেখতে পেয়ে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আদিত্যের মুখের কথা শুনে কি উত্তর দেব ভুলে গেছি। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু শরীর সেটা যাচ্ছে না। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই হয়তো আমি মাথা ঘুরে পড়ে যাব। আনমনে আদিত্যকে বলে উঠলাম আমি, আমায় বিছানায় নিয়ে চলুন। না ঘুমিয়ে ওখানে কি করছিলে তুমি? ভালো লাগছে না আমার, ঘুমাবো আমি। বিনিময়ে আদিত্য কিছু বলল না আরুষিকে, চুপটি করে বিছানায় শুয়ে দিল সে। কষ্ট তারও হচ্ছে, আরুষি বলা কথাগুলো তার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তারপরও কিছু বলতে পারছে না, কারণ এটা তার প্রাপ্য। কিছুক্ষণের মধ্যে আরুষি ঘুমিয়ে পড়লো। আদিত্য আরুষির মাথায় হাত বুলাতে বুলাতে সেও ঘুমিয়ে পড়লো। মাঝখানে কেটে গেল অনেকগুলো দিন। এই কয়েকদিন আদিত্য অনেক যত্ন নিয়েছে আরুষির। সারা দিন রাত আরুষির সুস্থতার জন্য সব করে গেছে সে। এখন আরুষি পুরোপুরি সুস্থ। আদিত্য ভেবেছে আজকে আরুষিকে তার মনের কথা বলে দিবে। তারপর আরুষি যা করে, তার বিশ্বাস আরুষি তাকে ক্ষমা করে দিয়ে সব আবার আগের মতো করে ফেলবে। একগুচ্ছ গোলাপ কিনে গাড়ি ড্রাইভ করছে সে। মনটা ফুরফুরে লাগছে তার। অনেক দিনের ইচ্ছে আজ পূরণ করে ফেলবে সে। বিছানায় বসে আছি আমি, হাতে ফোন। উদ্দেশ্য হলো বাড়িতে একটা ফোন করা। কতদিন হয়ে গেছে বাড়ির কারোর সাথে না কথা হয়েছে না দেখা হয়েছে। খুশি মনে ফোনটা তুলে বাড়িতে একটা ফোন করলাম আমি। প্রথম কলে কেউ ফোন তুললো না, আবারও ফোন করলাম আমি। ওপাশ থেকে এসে ছোট ভাই রোহান ফোন ধরে বলল, হ্যালো, আমি খুশি হয়ে বললাম, ভাই আমি, কেমন আছিস তুই? তুমি কেন ফোন দিয়েছো আপু? রুহানের কথা বুকের ভেতরটা ধক করে উঠলো আমার। আমি শান্ত মনে বলে উঠলাম, ভাই এইভাবে কথা কেন বলছিস? আম্মুকে ফোন দে। আপু, তোমার জন্য আব্বু আম্মুকে অনেক মেরেছে, তুমি এমন কেন করলে? রুহানের কথা শুনে কষ্ট হচ্ছে এখন। আমি কাঁদতে কাঁদতে বলে উঠলাম, বিশ্বাস কর ভাই, আমি কিছু করিনি। এমন সময় রুহানের কাছ থেকে ফোন নিয়ে আব্বু ধমকের স্বরে বলে উঠল, কোন সাহসে তুমি আমাদের ফোন দিয়েছো? তোমাকে বলে দিয়েছি না আমাদের কাছে তুমি মৃত? বাবা। আর কিছু বলা বা শোনার আগে আব্বু ফোনটা কেটে দিল। অপর পাশ থেকে আরুষি বেশ কয়েকবার হ্যালো করলো, কেউ শুনলো না তার আর্তনাদ। আরুষি কাঁদতে কাঁদতে বলে উঠলো, কি করে বোঝাই তোমাদের আমি কিছু করিনি? চেঁচিয়ে কাঁদতে লাগলো আরুষি। বিছানা চাদর উলট পালট করে ফেলেছে সে। যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে তার। ছোট ভাইটাও তার সাথে খারাপ ব্যবহার করেছে, যেটা মোটেও মেনে নিতে পারছে না আরুষি। এদিকে কিছুক্ষণ পর আদিত্য রুমে ঢুকে রুমের অবস্থা দেখে চমকে উঠলো। আরুষির সামনে গিয়ে বলল, এসব কি করছো তুমি? কি হয়েছে? আদিত্যের কথা শুনে রেগে যায় আরুষি। আদিত্যের কলার চেপে ধরে চেঁচিয়ে বলে উঠলো সে, এমন কেন করেছেন আপনি? আপনার জন্য আজ আমার এই অবস্থা। কে বলেছিল এইভাবে বিয়ে করতে? শুধুমাত্র আপনার জন্য আজ আমার পুরো পরিবার আমায় ঘৃণা করছে। কেউ আমার সাথে কথা পর্যন্ত বলতে চাচ্ছে না। কি বলছিল আমার? আপনি চেয়েছিলেন আমি আপনার লাইফ থেকে সরে যাই, সরে এসেছি। তাহলে কেন এমন করলেন? বলতে বলতে ঢুকরে কেঁদে দেয় আরুষি। আদিত্য হুট করে বলে ওঠে, ভালোবাসি তোমায় আমি। আদিত্যের কথা শুনে হাসলো আরুষি। তারপর বলে উঠলো, ভালোবাসেন? হাসালেন তো মিস্টার আদ্রিয়ান আহমেদ আদিত্য। আপনার মুখে ভালোবাসার কথা মানায় না। যে আমার মৃত্যুর কথা শুনে ভয় পায় না, সে আর যাই হোক আমায় ভালোবাসতে পারে না। কেন বুঝতে পারছো না? আমি সত্যি কথা বলছি। আপনাকে আমার কিছু বোঝাতে হবে না। বেরিয়ে যান রুম থেকে। আমার আপনাকে সহ্য হচ্ছে না। বেরিয়ে যান বলছি। আমার কথাটা তো শোনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যান। আদিত্য আর কিছু বলতে পারলো না, রুম থেকে বেরিয়ে যায় সে। আর আরুষি চেঁচিয়ে কেঁদে উঠলো। ভুল করেছে সে, আদিত্যের মতো একটা মানুষকে ভালোবেসে। আরুষির বলা কথাগুলো সে ছুরির মতো আঘাত করেছে আদিত্যের বুকে। না, সে কিছু বলতে পারছে না, না সহ্য করতে পারছে। আদিত্য একটা রুমে ঢুকে সজোরে গোলাপ ফুল ছিটকে ফেলে দিল। অনেকগুলো ড্রিঙ্কের বোতল নিয়ে বসে পড়লো নিচে। তারপর একটা ছবির দিকে তাকিয়ে বলে উঠলো সে, কেন সবসময় আমার সাথে এমনটা হয় মা? যখনই ভাবি নিজেকে গুছিয়ে নিব তখনই কেন সবকিছু এলোমেলো হয়ে যায় কেন? কথাগুলো বলতে বলতে ড্রিঙ্ক করছে আদিত্য। তার যে খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতর ছাড়খাড় হয়ে যাচ্ছে। অন্ধকার রুমে লাগাতার ড্রিঙ্ক করে যাচ্ছে আদিত্য। চোখ পুরো লাল বর্ণ ধারণ করেছে তার। নেশা হয়ে গেছে প্রচুর। তারপর আদিত্য ড্রিঙ্ক করা থামাচ্ছে না, কারণ তার কষ্ট কমছে না। একের পর এক মদের বোতল খালি করছে সে। এক পর্যায়ে নিচে শুয়ে পড়ে আদিত্য। বিছানায় অগোছালো অবস্থায় শুয়ে আছি আমি। কোনোভাবেই ঘুম আসছে না। কষ্ট হচ্ছে খুব। একদিকে আদিত্য, অন্যদিকে পরিবার। দুই দিকে কষ্ট দিচ্ছে আমায়। আচ্ছা, আদিত্য তো বলছে আমায় ভালোবাসে, তাহলে আমি কেন এখন মেনে নিতে পারছি না তাকে? উফ, ভালো লাগছে না কিছু।
পুরো পরিবার কষ্ট পাচ্ছে শুধুমাত্র আদিত্যের জন্য। এটাই হয়তো ওকে মেনে না নেওয়ার প্রথম কারণ আমার। হুট করেই বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। ঘড়ির দিকে তাকাতেই 2:02। রাত তো অনেক হয়েছে, তাহলে ঘুম কেন আসছে না আমার? হঠাৎই কি মনে করে বিছানা থেকে উঠে দরজার কাছে চলে গেলাম আমি। আস্তে আস্তে দরজা খুলে ফেললাম আমি। অবাক, দরজা খোলা ছিল নাকি? হুট করে রুম থেকে বাইরে বেরিয়ে আসলাম আমি। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে, কিন্তু হালকা মৃদু আলোতে সবই দেখা যাচ্ছে। চারপাশে ঘুরে ঘুরে তাকালাম, কিছু একটা খটকা লাগছে। বাড়িতে কেউ নেই নাকি? হুট করে আদিত্যের কথা মাথায় আসলো আমার। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলাম আমি। আচমকা একটা রুম থেকে কিছু একটা পড়ার শব্দ পেতেই কেঁপে উঠলাম আমি। মনে হলো কাঁচ ভাঙলো। কাঁপা কাঁপা শরীর আর একরাশ ভয় নিয়ে একটা রুমের দিকে পা বাড়ালাম আমি। কেন জানি না কি হলো, এইমাত্র না দেখতে পারলে শান্তি পাবো না আমি। হাতের মোবাইলটার লাইট অন করে সেদিকে পা বাড়ালাম আমি। এতক্ষণ মনেই ছিল না আমার হাতে ফোন আছে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি রুমটার দরজার সামনে, কারণ সামনে আদিত্যের হাত বেয়ে টপ টপ করে রক্ত পড়ছে। আদিত্যের এমন কাজ দেখে বুকের ভিতর ধক করে উঠলো আমার। কোনো কিছু না ভেবেই দৌড়ে চলে গেলাম আমি আদিত্যের সামনে। তারপর আদিত্যকে ধরে বলে উঠলাম আমি, আদিত্য, এগুলো কি করেছেন আপনি? বিনিময়ে আদিত্য কিছু বলল না, ও হয়তো শুনতেই পায়নি আমার কথা। আদিত্যের জবাব না পেয়ে আবারও ডাকলাম আমি। এবারও উত্তর দিল না আদিত্য। মনে মনে প্রচন্ড রাগ হচ্ছে আমার। হুট করে আদিত্যের শার্টের কলার চেপে ধরে বলে উঠলাম আমি, আদিত্য, এগুলো কি করেছেন আপনি? হাত বেয়ে রক্ত পড়ছে তো। মিনমিন চোখে তাকালো আদিত্য আমার দিকে, কিন্তু কিছু বলল না আদিত্য, শুধু তাকিয়ে রইল। কি হলো, কথা বলছেন না কেন? এসব কি করেছেন আপনি? হুট করে আদিত্য আমার হাত ধরে টান দিল। আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গিয়ে পড়লাম আদিত্যের বুকে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। এসব কি করছেন আপনি? ছাড়ুন আমায়। তুমি খুব খারাপ। আদিত্যের মুখে এমন কথা শুনে লাফালাফি বন্ধ করে দিলাম আমি। তুই খুব খারাপ জানো, খালি আমায় কষ্ট দাও। আর আপনি যে আমায় কষ্ট দিচ্ছেন, এখনো কষ্ট দিয়েই যাচ্ছেন, তার বেলা। মানুষ মাত্রই তো ভুল হয়। আমিও ভুল করেছি, তোমায় বুঝতে ভুল করেছি, নিজেকে বুঝতে ভুল করেছি আমি জানি ওইভাবে বিয়ে করা উচিত হয়নি তোমায়, কিন্তু কি করতাম আমি? ওইভাবে বিয়ে না করলে সারা জীবনের জন্যই যে তোমায় হারিয়ে ফেলতাম আমি। আর তোমায় ছাড়া থাকা যে খুব কষ্টের, আমি আর নিতে পারছি না। বিশ্বাস করো, সেই ছোটবেলা থেকে কষ্ট নিতে নিতে বড় হয়েছি আমি। সেই ছোটবেলায় বাবা মা মারা যায় আমার, সেই থেকে কষ্ট করতে করতে আজ আমি এমন হয়ে গেছি। এতটা কঠোর এই হাত দিয়ে কম মানুষকে মারিনি আমি। তুমি যখন সাথে ছিলে তখন তো বুঝতে পারিনি কখন তোমার ওইসব পাগলিগুলোকে ভালোবেসে ফেলেছি আমি। যখন বুঝতে পারলাম তখন যে খুব দেরি হয়ে গেছে। তাই তো ওইভাবে প্লিজ আর কষ্ট দিও না আমায়। আমার যে তোমার অবহেলাগুলো আর নিতে পারছি না। আমার ভিতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। একসাথে কথাগুলো বলে কেঁদে উঠল আদিত্য। এদিকে আমি আদিত্যের মুখে এসব কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমারও তো কষ্ট হচ্ছে। হুট করে আদিত্য শক্ত করে জড়িয়ে ধরল আরুষিকে। তারপর বলে উঠল, প্লিজ আমায় ছেড়ে যেও না। সবাই চলে গেছে আমায় একা করে দিয়ে, আমার মা, আমার বাবা, সবাই। প্লিজ তুমি চলে যেও না। তুমি চলে গেলে আমি তো সত্যি সত্যি মরে যাব। আদিত্যের কথা শুনে কলিজা কেঁপে উঠলো আমার, কিন্তু কিছু বুঝতে পারলাম না আমি। এতটা কষ্ট পাচ্ছে আদিত্য আমার জন্য। কিছুক্ষণ পর হঠাৎই মনে পড়ে গেল আমার আদিত্যের হাত দিয়ে তো রক্ত পড়ছে। এখন কি করব? আদিত্য যেভাবে ধরে আছে, আমার পক্ষে কি ওকে বাহিরে নিয়ে যাওয়া সম্ভব? আবারও ডাকলাম আদিত্যকে, প্লিজ সবার আগে এখান থেকে চলুন, আপনার হাত বেয়ে রক্ত পড়ছে তো। বিনিময়ে আদিত্য কোনো জবাব দিল না। শেষমেশ কোনো উপায় না পেয়ে আদিত্যকে ধরে উঠলাম আমি। তারপর আদিত্যের হাত আমার কাঁধে দিয়ে হাঁটা শুরু করলাম। ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম আমি, এক হাতে মোবাইল। প্রচুর কষ্ট হচ্ছে। হঠাৎই সামনের সোফার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম আমরা সোফার ওপর। আমি নিচে আর আদিত্য আমার ওপরে। হায় রে, এখন কি হবে? এত বড় ছেলেকে আমার মতো এত পুচকে একটা মেয়ে কখনো নিয়ে আসতে পারে নাকি? তারপর যে হারে ড্রিঙ্ক করেছে, সমস্ত ভার তো আমার উপরেই দিয়ে দিয়েছে মনে হয়। আস্তে আস্তে আদিত্যকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করলাম আমি। আমার পক্ষে একে ওপরে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আদিত্যকে সোফায় রেখে আগে রুমটার আলো জ্বালাতে হবে। ভাবতে ভাবতে পুরো রুমে তাকিয়ে সুইচ খুঁজতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে পেয়েও গেলাম। সুইচে টিপ দিতেই পুরো রুম আলোকিত হয়ে গেল। তারপর দৌড়ে ওপরে চলে গেলাম। ডয়ার থেকে স্যাভলন আর ব্যান্ডেজ নিয়ে আসলাম। আদিত্যের সামনে গিয়ে আদিত্যের হাত পরিষ্কার করে দিতে লাগলাম আমি। সূর্যের ফুরফুর আলোতে ঘুম ভাঙলো আদিত্যের। মাথাটা অসম্ভব ভার হয়ে আছে তার। ধীরে ধীরে উঠে বসতে নিল সে।
আচমকা হাত আটকে যায় তার। সামনে ঘুরে তাকিয়ে আরুষিকে দেখে অবাক হয় সে। পরক্ষণে আরুষির মায়াবী মুখ দেখে ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে তার। আদিত্যের হাত ধরে বসে বসে ঘুমিয়ে পড়ে সে। আনমনি আদিত্যের হাত চলে যায় আরুষির কপালে থাকা চুলের দিকে। হাত দিয়ে সরিয়ে কানের পাশে গুছিয়ে রাখলো আদিত্য। আদিত্যের হাতের স্পর্শে হালকা নড়ে উঠলো আরুষি। আরুষিকে নড়তে দেখে আদিত্য চোখ বন্ধ করে আবার শুয়ে পড়লো। হুট করে ঘুম ভেঙে গেল আমার। চোখ মেলে দেখলাম আদিত্য এখনো ঘুমোচ্ছে। আনমনে উঠে দাঁড়ালাম আমি। আদিত্যের কপালে হাত দিতেই আদিত্য চোখ মেলে তাকালো। আচমকা এমনটা হতে কিছুটা ঘাবড়ে গেলাম আমি। কোনো কিছু না বলে সরে আসতে নিলাম আমি। সাথে সাথে আদিত্য উঠে বসে বলল, আমাকে ভালোবাসো? সকাল সকাল আদিত্যর মুখে এমন কথা শুনে অবাক হলাম আমি। তারপর বলে, না বাসি না, আপনাকে ভালোবেসে আমার কি লাভ, বলে হনহন করে চলে গেলাম আমি। আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো। এখন একটু অভিমান করে আছো, ঠিক আছে। আজ থেকে তোমার অভিমান ভাঙানোর দায়িত্ব নিলাম আমি। রাতে বিছানায় বসে আছি আমি। এমন সময় হুট করে আদিত্য রুমে এসে কোলে তুলে নিল আমায়। আদিত্যের এমন কাজে অবাক হলাম আমি। ঘাবড়ে গিয়ে আদিত্য শার্টের হাতা খামচে ধরে বললাম, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? বিনিময়ে আদিত্য কিছু বলল না, কোলে করেই হাঁটা শুরু করলো সে। আর আমি অবাক চোখে তাকিয়ে রইলাম তার দিকে। আদিত্য কোলে করে এনে গাড়িতে বসিয়ে দিল আমায়। তারপর নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর আদিত্য গাড়ি থেকে নামিয়ে দিল। তারপর আমার হাত ধরে বলল, চলো। হ্যাঁ না কিছু বলার আগে আদিত্য হাত ধরে হাঁটতে শুরু করলো। কিছু দূর হাঁটতে একটা আইসক্রিমের দোকানের সামনে দাঁড়ালো। তারপর বলে উঠলো, আইসক্রিম খাবে? আদিত্যের কথা শুনে মুখ ঘুরিয়ে নিলাম আমি। আদিত্য কিছু না বলেই দুটো আইসক্রিম নিয়ে আসলো। তারপর আমার হাতে দিয়ে ধমক দিয়ে বলল, খাও। আদিত্যের ধমক শুনে পুরো কেঁপে উঠলাম আমি। বাবা গো, মনে হয় পুরো চটে আছে। ভয়ে আদিত্যের হাত থেকে আইসক্রিম নিয়ে নিলাম আমি। তারপর আইসক্রিম খেতে শুরু করলাম। আদিত্য আমার কাণ্ডে হাসলো। তারপর আমার হাত ধরে হাঁটতে শুরু করলো সে। তার কাছে রীতিমতো অবাক হচ্ছে আমি। কিছুটা আগের আমির মতো বিহেভ করছে সে। জ্যোৎস্না ভরা রাত, আকাশে কয়েক শত তারা ঝলমল করছে, তার সাথে ফুরফুরে বাতাস, সব মিলিয়ে একটা অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আর এমন পরিবেশ দিয়ে আমার হাত ধরে হাঁটছে আদিত্য। ওপরে ওপরে রাগ থাকলেও ভেতর থেকে অসম্ভব খুশি আমি। এমন সময় সামনে কিছুটা দূরে ফুচকার দোকান দেখতে পেলাম, কিন্তু সেটা আদিত্যকে কিভাবে বলবো? দোকানের ফুচকার দিকে তাকাতে ঠোঁট বাহিরে বেরিয়ে আসলো আমার। ধুর, রেগে থাকলে এই এক ঝামেলা, না যায় কিছু বলা আর না যায় কিছু করা। আমরা ফুচকাওয়ালার দোকান টপকে চলে যাচ্ছি। দূর, ভালো লাগে না। কিছুটা দূরে যেতেই হঠাৎই আদিত্য দাঁড়িয়ে পড়লো। তার কাজে অবাক আমি। হঠাৎই আদিত্য বলে উঠলো, ফুচকা খেতে ইচ্ছে করছে এটা বললেই তো হয়। যেভাবে তাকিয়েছিলে যে কেউ বুঝে যেত। ওভাবে তাকানোর মতো কিছু বলিনি। চলো তাড়াতাড়ি। এই বলে আবার উল্টো দিকে আমার হাত ধরে হাঁটা দিল আদিত্য। আমি আদিত্যের কাছে মনে মনে চরম খুশি হয়েছি। আদিত্য আমার হাত ধরে ফুচকাওয়ালার দোকানের সামনে নিয়ে গেল। তারপর পরপর 3 প্লেট ফুচকা খেলাম। আর আদিত্য শুধু আমার মুখের দিকে তাকিয়েছিল। পরের দিন বিকেলে ফুরফুরে আলোকিত সুন্দর একটা পরিবেশে ব্রিজের ওপর দিয়ে গাড়ি ড্রাইভ করছিল আদিত্য। হঠাৎই সে গাড়ি থামিয়ে দিল। তারপর আমার হাত ধরে নিয়ে গেল ব্রিজের নিচে। অসম্ভব সুন্দর আর মনোমুগ্ধকর পরিবেশ। আদিত্য আমার হাত ধরে নদীর কিনারায় চলে গেল। তারপর বলল, উঠবে নৌকায়? কোনো উত্তর দিলাম না। আদিত্য আর কিছু না বলে আমার হাত ধরে উঠে পড়লো নৌকায়। নদীর ঢেউয়ের শব্দ আর আশেপাশের গাছপালা দিয়ে ঘেরা একটি জায়গা। মুহূর্তগুলো সুন্দর। হঠাৎই আদিত্য বলে উঠল, আমি জানি তুমি এখনো আমায় খুব ভালোবাসো। শুধু তোমার অভিমানের দেয়ালটা একটু ভারী, তাই বলছো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমায় কিছু বলতে হবে না। শুধু কখনো ছেড়ে যেও না আমায়। আমি যে তোমায় অসম্ভব ভালোবাসি। যেদিন তোমার অভিমানের দেয়াল হালকা হবে সেদিন বেশি কিছু নয়, শুধু সুন্দর করে সেজে গুজে মুখ ফুটে বলো, আমায় অভিমানে আছো তুমি। কথা দিচ্ছি আর কখনো কষ্ট দিব না তোমায়। এতটুকু বলে নৌকার উল্টো দিকে চলে গেল আদিত্য। আর আমি চুপটি করে আদিত্যর কথাগুলো শুনলাম। আদিত্য চলে যেতেই আনমনে হাসলাম আমি। অভিমান তো কবেই ভেঙে গেছে প্রিয়। মাঝখানে কেটে গেল পরপর অনেকগুলো দিন। সারাদিন ঘোরাঘুরি আর মজার মুহূর্তে কেটেছে দিনগুলো। এই কয়েকদিনে বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি আমরা। দিনের বেলা নদীর কিনারার হাতছানি আর রাতের বেলা আকাশে জলজল করা তারা চাঁদের সংমিশ্রণে করা হাসি, সব মুহূর্তগুলোই একদম হৃদয়ে গাঁথা থাকবে। সকালের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আমার। পাশে আদিত্য এখনো ঘুমিয়ে আছে। আনমনে হাসলাম আমি। আদিত্য অনেক বদলে গেছে। সত্যি খুব সুন্দর ছিল বিগত দিনগুলি। আনমনে আমার হাত চলে গেল আদিত্যের কপালে। অসম্ভব সুন্দর লাগছে তাকে। কপালের সাথে আটকে থাকা চুলগুলো অসম্ভব মানিয়েছে তাকে। ছেলেদের এত সুন্দর হলে চলে নাকি? আনমনে হাসলাম আমি।
তারপর বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেলাম। আজকে খুব খুশি লাগছে। ওয়াশরুম থেকে বের হতেই দেখলাম আদিত্য উঠে গেছে। কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেলাম আমি। ব্রেকফাস্ট শেষ করে আদিত্য চলে গেল তার কাজে, আর আমি সারাদিন শুধু ঘরে থাকি, বিকেলে ঘুরতে বের হই। আজকে ভেবে রেখেছি আদিত্যের সাথে আর রাগারাগি করবো না। আজকে বাড়ি ফিরলে সব রাগ অভিমান ভেঙে নতুন করে সব শুরু করব আমরা। তারপর পরিবারের সাথে আবার সব ঠিক করে নিব। আমি জানি আব্বুকে সব বুঝিয়ে বললে ঠিক আমাদের মেনে নিবে। আজকে খুব সুন্দর করে সেজেগুজে আদিত্যর সামনে দাঁড়িয়ে বলে উঠবো আমি, অভিমানেই আছো তুমি, আর আমার সেই অভিমানের দেয়াল ভেঙে নতুন করে তৈরি করবো আদিত্য আরুষির নতুন জীবন। আর থাকবে না কোনো কষ্ট, আর থাকবে না কোনো যন্ত্রণা। আজকে আদিত্য তোমায় বলে দেবো তোমায় যে ভালোবাসি খুব। এসব ভাবতে ভাবতে আনমনে হেসে উঠলাম আমি। তারপর সিঁড়ি বেয়ে ওপরে চলে আসলাম। দুপুর 2টা। শাওয়ার নিয়ে এসেছে, অনেকক্ষণ হয়েছে। আজকে একটা রেড কালারের কাতান শাড়ি পরেছি, মুঠো ভর্তি লাল কাচের চুড়ি, চুলগুলো খোলা, সাথে কাজল চোখে আর হালকা মেকআপ। ঘড়ির কাঁটায় দুপুর 2:02। আর কিছুক্ষণের মধ্যে আদিত্য চলে আসবে। আজকে অনেক বড় সারপ্রাইজ দিব তোমায় মাই কিউট জামাই। ভাবতেই খুশি খুশি লাগছে খুব। মাঝখানে পার হয়ে গেল অনেকটা সময়। ঘড়ির কাঁটায় 3টে বেজে গেছে, কিন্তু আদিত্য আসার নামগন্ধও নেই। একরাশ টেনশন মাখা মুখ নিয়ে রুমের মধ্যে পাইচারি করছি আমি। হঠাৎ কেমন একটা অনুভব হলো আমার। আচমকা এমনটা হয় কারণ বুঝলাম না। দূর, আদিত্যের কিছু হয়নি তো? হয়তো কোনো কাজে আটকে পড়েছে, এখনই চলে আসবে। এসব বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি মনকে, কিন্তু মনটা অস্থির হয়ে আছে। টেনশনে কেটে গেল আরো 1টা ঘন্টা। এখন পুরোই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এতটা দেরি হচ্ছে কেন? কি করব কিছুই বুঝতে পারছি না। অস্থিরতা কাজ করছে ভীষণ, বুকের ভিতর ভয় ভয় লাগছে। আচমকা ফোনের শব্দে আমি পুরো কেঁপে উঠলাম। কাপা কাপা হাতে ফোনটা তুলে নিলাম। ওপরে আদিত্যের নাম দেখে একটু রেগে বলে উঠলাম, এত সময় লাগছে কেন বাড়ি ফিরতে? আর বাড়ি না এসে ফোন কেন দিচ্ছ? আর কিছু বলার আগেই উপর পাশ থেকে একটা অচেনা লোক বলে উঠলো, ম্যাডাম। অপরিচিত কণ্ঠ আসাতেই বুক কেঁপে উঠলো আমার। আদিত্যের ফোনে অন্য কেউ। আমি কাপা কাপা গলায় বলে উঠলাম, বলুন, আপনি কে? আর আদিত্যের ফোনে আপনি কথা বলছেন কেন? আসলে ম্যাডাম, এই ফোনটা যার অ্যাক্সিডেন্ট করেছে। মুহূর্তের মধ্যে লোকটার কথা শুনে মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে আমার। কি? ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে, আপনি চলে যান, খুব গুরুতর আঘাত পেয়েছে সে। লোকটার কথা শুনে পুরো কলিজা কেঁপে উঠলো আমার। এটা হতে পারে না, আদিত্য! চেঁচিয়ে কেঁদে উঠলাম আমি। কিছুতেই কিছু মেনে নিতে পারছি না আমি। আমি তো ঠিক করে নিতে চেয়েছিলাম, তাহলে এটা কি হলো? আমি আর ভাবতে পারছি না। দ্রুত গতিতে হসপিটাল যেতে হবে আমার। হসপিটালের করিডোর দিয়ে দৌড়চ্ছি আমি। বুকের ভিতর অসম্ভব যন্ত্রণা হচ্ছে। বারবার মনে হচ্ছে আদিত্যের কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো। চোখের পানি যেন থামছেই না। হসপিটালের বেডে ঢুকতেই কলিজা কেঁপে উঠলো আমার। পুরো মুখে ব্যান্ডেজ দিয়ে আদিত্যের, সারা শরীরে অবস্থা খুব খারাপ, যা দেখে রীতিমতো অবস্থা খারাপ হয়ে গেল আমার। আমি দৌড়ে আদিত্যের হাত ধরে কেঁদে বলে উঠলাম, এসব কি হয়ে গেল আদিত্য? আমি তো এমন কিছু চাইনি। এমনটা কেন হলো আদিত্য? আমি তো ভেবেছিলাম আজকে তোমার সাথে সব অভিমান ভেঙে দিয়ে নতুন করে শুরু করব। তাহলে এটা কি হয়ে গেল? বলতে বলতে কেঁদে উঠলাম আমি। হসপিটালের বেডে শুয়েছে আদিত্য। মাথায় আর পায়ে অসম্ভব আঘাত পেয়েছে সে। কি করে কি হলো সে যেন কিছু বুঝে উঠতে পারলো না আদিত্য। এমনটা নয় যে সে রাস্তা মাঝখান দিয়ে ড্রাইভ করছিল, হুট করে একটা ট্রাক এসে পিছন থেকে ধাক্কা দিয়েছিল। ভাগ্য ভালো ছিল, খুব একটা ক্ষতি হয়নি তার, শুধু পায়ে বেশি আঘাত পেয়েছে আর মাথায়। এমন সময় হতভম্ব হয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল আরুষি। আচমকা এমনটা হতে আদিত্য পুরো ঘাবড়ে গেল। পরক্ষণে নিজেকে সামনে নিল সে। আরুষি কেঁদে বলে উঠলো, 2 মিনিটের জন্য আমার জানটা বেরিয়ে যাচ্ছিল, আর তুই এখানে আরামে শুয়ে আছিস? আরুষির কথা শুনে আদিত্য অবাক হয়ে বলল, কি? কি মানে? কিছুক্ষণ আগে ভুল পেশেন্টের কাছে গিয়ে কান্নাকাটি করছিলাম আমি। আরুষির কথা শুনে আদিত্য হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এবার তাহলে ফ্ল্যাশব্যাকে যাওয়া যায়। কিছুক্ষণ আগে আরুষি আদিত্যের গাড়ির সামনে থেকে রিক্সা করে যাচ্ছিল একটা লোক। আদিত্যের গাড়ির সাথে ধাক্কা গুরুতর আঘাত পেয়েছে সে। এতটাই আঘাত পেয়েছে যে তার পুরো শরীর ব্যান্ডেজ করে রাখা হয়েছে। আর আরুষি যখন কান্না করছিল তখন সেই লোকটার বউ এসে আরুষিকে বলে, আর আরুষি পুরো ভেবাচাকা খেয়ে যায়। বর্তমানে শালা, তুই একটা শয়তান বদমাশ, খুব খারাপ তুই। এই বলে আদিত্যের বুকে কিল খুশি মারতে থাকে আরুষি। আদিত্য আরুষির কাছে অবাক হয়ে বলল, এমন করছো কেন? আমার কি দোষ? তুমি ভুল জায়গায় চলে গেছো, তাতে আমি কি করতে পারি? তুই কি করতে পারিস মানে? তোর জন্য। বলতে বলতে আরুষি কেঁদে দেয়। আদিত্য আরুষির কাছে খুশি হয়ে আরুষিকে তার বুকের সাথে জড়িয়ে ধরে বলল, খুব ভয় পেয়েছিলে বুঝি? ভয় পাবো না? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এত ভালোবাসো আমায়? না, আমি কাউকে ভালোবাসি না। এমন সময় রুমে ঢুকলো ডাক্তার। তাকে দেখে চোখ মুছে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। ডাক্তার হালকা হেসে বলল, বউ তোমার।
খুব ভাগ্যবান তুমি, তোমায় খুব ভালোবাসে। আদিত্য ডাক্তারের কথা শুনে অবাক হয়ে বলল। আপনি কি করে বুঝলেন? ডাক্তার হালকা হেসে বলল, কিছুক্ষণ আগে তোমাকে মনে করে অন্য একটা পেশেন্ট ধরে অনেক কান্না করলো আর বলছিল তোমায় খুব ভালোবাসে, তাই আর কি। আদিত্য ডাক্তারের কথা শুনে হালকা হাসলো, তারপর বলে উঠলো, খুব ভালোবাসে আমায়। আজকে খুব জোর বেঁচে গেছো তুমি, কিন্তু অ্যাক্সিডেন্টটা করলে কি করে? আমি নিজেও জানি। আমি তো খুব সুন্দরভাবে ড্রাইভ করছিলাম রাস্তায়, তেমন যেমন ছিল না। হঠাৎ কোথা থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিল। বিনিময়ে ডাক্তার আর কিছু বলল না, আদিত্যকে দেখে চলে যেতে নিল সে। এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে আরুষি বলে উঠলো, আমি কি ওনাকে বাসায় নিয়ে যেতে পারি? আজকের দিনটা থাকুক, কালকে সকালে নিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, অনেক সেবা যত্ন করতে হবে কিন্তু। ওটা নিয়ে বেশি ভাববেন না ডাক্তার, ওর জন্য অসুবিধা হবে না। ডাক্তার হালকা হেসে বলল। আমি জানি। তারপর সে চলে গেল। রাত 10টা। আদিত্যকে খাবার খেয়ে দিচ্ছি আমি, আর আদিত্য নিশ্চুপভাবে খাচ্ছে। এমন সময় রেগে বলে উঠলাম আমি, চোখ কি পিছনে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? কয়েক ঘন্টা আগে তুই আর এখন সোজা আপনিতে চলে গেছো। যেটা বলেছি সেটার উত্তর আগে দিন। জানি না কিভাবে কি হলো, হঠাৎ পিছন দিক থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিল। শত্রুতামি ছিল নাকি ট্রাকের সাথে? সেটা কি করে বলবো? তাহলে কি বলতে পারেন? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো সত্যি কথাই বলেছি। হয়েছে, আর কিছু বলতে হবে না। খাওয়া শেষ করে এখন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলবো। বাহিরে বের হতে গিয়েও দাঁড়িয়ে পড়লো আরুষি। তারপর পিছন করে বলে উঠলো সে, বলুন। শাড়িতে কিন্তু তোমায় খুব সুন্দর লাগছে। তা হঠাৎ শাড়ি পরছিলে কেন? এতক্ষণে মনে পড়লো আমি আদিত্যর জন্য সেজেছিলাম। যাক, কোনো ব্যাপার না, আদিত্য সুস্থ হলে বলবো। এইসব ভেবে আদিত্যকে বলে উঠলাম আমি, এমনি পড়ছিলাম। এতটুকু বলে হনহন করে চলে আসলাম আমি। এদিকে আদিত্য আর কিছু না ভেবে চুপচাপ শুয়ে পড়লো সে। ভোরের আলোতে ঘুম ভাঙলো আদিত্যের। রুমের জানালা ভেদ করে আলো আসছে তাদের রুমে। একটু পাশ ঘুরতে আরুষিকে শুয়ে থাকতে দেখে হাসলো আদিত্য। তারপর তার হাত দিয়ে আরুষির কপালের চুলগুলো সরিয়ে দিল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্য আরুষির দিকে। মায়াবী ফেস, চোখের কাজল গাছে লেপটে, চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। এই মুহূর্তে আরুষি অগোছালো থাকলেও আদিত্যর কাছে তাকে অসম্ভব সুন্দর লাগছে। আসলে কাউকে ভালোবাসলে সে যেভাবেই থাকুক না কেন, সবসময় ভালো লাগে তাকে। যেমনটা আদিত্যের কাছে আরুষিকে লাগছে। হালকা নড়ে উঠলো আরুষি, কারণ সকালের রোদ এসে পড়েছে আরুষির মুখে। আদিত্য আর বাম হাতটা একটু উপর উঠালো, যার ফলে আরুষির মুখে এসে পড়লো আদিত্যের হাতের ছায়া। হালকা ছায়া পড়তেই আরুষি আরাম করে আবার ঘুমিয়ে পড়লো। ঘড়িতে সকাল 10:30। আদিত্যকে বাড়ি নিয়ে যাওয়া হবে এখন। আদিত্যের খবর শুনে তার বন্ধুরা বেশ কয়েকবার এসেছে তাকে দেখতে। এখন আবার আসবে আদিত্যকে নিয়ে যেতে। হসপিটালের সব বিল মিটিয়ে আদিত্য নিয়ে বসানো হলো গাড়িতে। তার সাথে বসেছে আরুষি, আর গাড়ি ড্রাইভ করছে রাশেদ। আদিত্যের পিছনে আছে আরো 2-3টি গাড়ি যাচ্ছে তাদের সাথে। সবাই আদিত্যের অ্যাক্সিডেন্ট নিয়ে চিন্তিত। সবাই ভাবছে হুট করে কি করে এমনটা হলো। বেশ কতক্ষণ পর আদিত্যের গাড়ি এসে থামলো আদিত্যদের বাড়ির সামনে। আদিত্য পায়ে ব্যথা থাকায় আরুষি আর রাশেদ ধরে নিয়ে যাচ্ছে আদিত্যকে। আদিত্যকে নিয়ে বসানো হলো সোফায়। তারপর আদিত্যের সাথে কতক্ষণ কথা বলে চলে যায় রাশেদ। রাত 8টা। সারাদিন সোফায় থাকলেও এখন আদিত্যকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিতে হবে। কিন্তু কথা হলো, আমি একা কি করে নিয়ে যাব আদিত্যকে, তাও সিঁড়ি বেয়ে ওপরে? ধুর, তখন একসাথে রাশেদকে দিয়ে ওপরে উঠিয়ে নিয়ে গেলেই ভালো হতো। এদিকে আদিত্য আমার ভাবনা দেখে বলল, এতে ভাবার কি আছে? আমায় কোলে করে নিয়ে চলো। আমার চাহনি দেখে হাসলো আদিত্য, তারপর বলে উঠলো, মজা করছিলাম। আপনি রাশেদ ভাইকে ফোন করে আসতে বলুন। ও এখন আসতে পারবে না। এমন সময় দরজার সামনে দাঁড়িয়েছিল রাশেদ। আদিত্যের কথা শুনে দাঁড়িয়ে পড়লো সে। আদিত্যের কথা শুনে অবাক হয়ে বললাম আমি, কেন? ও ওর গার্লফ্রেন্ডের সাথে বিজি আছে। ওদিকে রাশেদ আদিত্যের কথা শুনে কি করবে বুঝতে পারছে না। আদিত্য হাতের ইশারায় রাশেদকে যেতে বলে। রাশেদ হালকা হেসে চলে যায়। হয়তো রাশেদ বুঝতে পেরেছে আদিত্য কি করতে যাচ্ছে। কি, রাশেদ ভাইয়ের গার্লফ্রেন্ড আছে? আছে তো। ও, তাহলে কি করে নিয়ে যাব আপনাকে উপরে? আরে কিছু হবে না, আমায় ধরো আর চলো। কিছুক্ষণ ভেবে বলে উঠলাম আমি, ঠিক আছে। দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে আদিত্য, আর আমি একদম অপ্রস্তুত অবস্থায় তাকিয়ে আছি আদিত্যের দিকে। আদিত্যকে রুমে নিয়ে আসতে গিয়ে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে বুঝতেই পারিনি। তবে এই পরিস্থিতি তৈরির জন্য আমি নিজেই দায়ী। কিছুক্ষণ আগে আদিত্যকে ধরে সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে আস্তে আস্তে রুমে ঢুকতে আমি নিজের পায়ের সাথে পেঁচিয়ে পড়ে যেতে নিলে সাথে সাথে আদিত্য আমায় ধরে দেয়ালের সাথে ধরলো। আচমকা এমনটা হতে পুরোই ঘাবড়ে গেলাম আমি। সাথে সাথে আদিত্যকেও ধরে নিয়েছি আমি। বর্তমানে আদিত্য আমায় ধরে আছে। আদিত্যের ভারী নিঃশ্বাস পড়ছে আমার মুখে। বুকের ভেতর দগদগ করছে আমার।
হঠাৎ করে এতটা কাছে আসায় আমি পুরো অপ্রস্তুত হয়ে পড়েছি। আদিত্য আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার ঠোঁটের মিষ্টি হাসি আমার প্রিয় সখী। হুট করে আদিত্যের মুখে এমন কথা শুনে হকচকিয়ে উঠলাম আমি। কোনো কিছু না বলে আদিত্যকে ছড়িয়ে বসিয়ে দিলাম বিছানায়। আদিত্য আমার কাছে কিছু বলল না, চুপ করে রইল। আদিত্যের নিশ্চয়তা বলে দিচ্ছে সে অভিমান করেছে। মাঝখানে কেটে গেল পুরো 1 মাস 10 দিন। এখন একদম আগের মতো সুস্থ হয়ে গেছে আদিত্য। এই 1 মাস 10 দিনের বদলে অনেক কিছু আরুষি হয়তো বলেনি আদিত্যকে সে ভালোবাসে তাকে, কিন্তু রাগ করে আর কথা বলেনি। বলতে গেলে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে আদিত্য আর আরুষির মধ্যে। শুধু আরুষি মুখে প্রকাশ করেনি এখনো সে আদিত্যকে ভালোবাসে। সন্ধ্যার প্রহরের আলো, সূর্যের রক্ত লাল করা আলোকিত সন্ধ্যায় বিছানায় বসে আছি আমি। মনের ভিতরে এক অদ্ভুত শিহরণ বয়ে চলেছে। আদিত্যের সাথে স্বাভাবিক হলেও কোথাও কিছু ঠিক নয়। মনের ভিতর শূন্যতা, ভালোবাসার শূন্যতা, কিছুটা পরিবারের, বাকিটা আদিত্যের। কবে সব ঠিক হবে ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি। এমন সময় রুমে আসলো আদিত্য। আমায় আড়মোড়া হয়ে বসে থাকতে দেখে বলে উঠল, মন ভালো নেই? আচমকা কারো মুখে এমন কথা শুনে সামনে তাকালাম আমি। আদিত্যকে দেখে বলে উঠলাম, না তেমন কিছু নয়। হুট করে আদিত্য আমার হাত ধরে বলল, চলো। আমি অবাক চোখে তাকিয়ে বলে উঠলাম আদিত্যকে, কোথায়? আরে চলো না, গেলেই দেখতে পাবে। এই বলে কিছু ব্যাগ আমার হাতে গুছিয়ে দিয়ে বলল সে, এগুলো সব পরে ফেলো, তোমার জন্য এনেছি, এগুলো পরে বের হবে তুমি। বিনিময়ে কিছু বললাম না আদিত্যকে। হাত থেকে ব্যাগগুলো নিয়ে শুধু মাথা নাড়ালাম। আদিত্য হাসলো শুধু, তারপর বেরিয়ে গেল রুম থেকে। আদিত্য বের হতেই ব্যাগটা খুললাম। অসম্ভব সুন্দর রেড কালারের একটা জর্জের চুড়িদার, অসম্ভব সুন্দর, সাথে হালকা কিছু গহনাপত্র, আর তার সাথে ছোট্ট একটা চিরকুট। মুচকে আছে চিরকুটটা হাতে নিলাম আমি। চিরকুট খুলতেই ওপরে লেখা কিছু কথা। আমার প্রিয় ময়ূরী জান, বেশি কিছু নয়, চুলগুলো খুলে সাথে সামান্য কিছু সাজে সজ্জিত হয়ে এসো আমার কাছে। আজকে যে মনের গহীন দিয়ে তোমায় বলবো অনেক কিছু। বেশি অপেক্ষা করিও, খুন হয়ে যাব যে তবে। তোমার মায়াবী মুখ আর মায়াবী কিছু সাজে সজ্জিত হওয়া মুখখানা খুব যে দেখতে ইচ্ছে করছে। বেশি অপেক্ষা করিও না প্লিজ, আমি তো পাগল হয়ে যাব তবে ময়ূরী জান। আদিত্যের দেয়া চিরকুট দেখে আনমনে হাসলাম আমি। তারপর তাড়াতাড়ি তৈরি হতে লাগলাম আদিত্যের দেয়া উপহারে। সিঁড়ি বেয়ে নিচে নামলাম আমি আদিত্যের দেয়া সব উপহার পরে। আদিত্য সামনেই সোফায় চুপ করে বসে আছে। পরনে তার ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক জিন্স। শার্টের হাতা কোণে পর্যন্ত বোল্ট করা, চুলগুলো সুন্দর করে সাজানো, হাতে ব্র্যান্ডেড কালো ঘড়ি। সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আমি আনমনে হেসে চলে গেলাম তার কাছে। হালকা কাশি দিতেই আদিত্য আমার দিকে তাকালো। আদিত্য আমায় দেখে চটজলদি বলে উঠল, চলে এসেছো, চলো তাড়াতাড়ি। আমি কিছু বলার আগেই আদিত্য আমার হাত ধরে হাঁটা শুরু করে দিল। আমি অবাক চোখে শুধু তাকিয়ে রইলাম আদিত্যের দিকে। আদিত্য আমায় নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল। তারপর আদিত্য ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করলো। আমাদের গাড়ি থামলো একটা 20 তলা উঁচু বিল্ডিং এর নিচে। আদিত্য গাড়ি থেকে বলে উঠলো আমায়, নামো। আমিও কিছু না ভেবে নেমে পড়লাম। আদিত্য আমার হাত ধরে হাঁটা শুরু করলো। আলোকিত ছাদের উপর দাঁড়িয়ে আছে আমি আর আদিত্য। অসম্ভব সুন্দরভাবে সাজানো ছাদটি, চারিদিকে লাইটিং করা, আশেপাশে লাল রঙের লাভের বেলুন দিয়ে সাজানো। নিচেও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে লাভ বেলুন। ছাদের রেলিং গুড়িয়ে রয়েছে মোমবাতি, ওপরে উঠছে আকাশ ভরা ফানুস। এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে ছাদটি। আমি পুরো অবাক হয়ে তাকিয়ে আছি চারিদিকে সৌন্দর্য দেখে। আচমকা আদিত্য একটা বেলুন হাতে তুলে দিল। আমি অবাক হয়ে তাকালাম বেলুনটির দিকে, কারণ বেলুনের ওপরে লেখা সরি। রাতের আকাশের জ্যোৎস্না ভরা আলো, চারিদিকে শীতল মেশানো মিষ্টি বাতাস বইছে। শরীরের পুরো শিরা থেকে উপশিরাগুলো প্রসারিত হয়ে যাচ্ছে। 20 তলা উঁচু বিল্ডিং এর উপরে বসে আদিত্য বলে উঠল, ময়ূরী জান, তোমায় আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি জানি তুমিও আমায় ভালোবাসো, হয়তো আমার থেকেও বেশি। জানি তোমার অভিমানের দেয়ালটা একটু ভারী, কিন্তু অনেক তো হলো। আর কত ময়ূরী জান, তোমার অবহেলাগুলো যে আমায় তিলে তিলে শেষ করে দিচ্ছে। প্লিজ আর কষ্ট দিও না আমায়, আর তুমিও কষ্ট পেও না। আমি তোমায় কথা দিচ্ছি, সবকিছু আবার আগের মতো করে দিব। তোমার ফ্যামিলির সবাইকে তোমার সামনে নিয়ে আসবো আমি, কিন্তু প্লিজ আর অভিমান করে থেকো না আমার উপর। এখন তো তোমার অভিমানের দেয়াল ভেঙে ভালোবাসো আমায়, আবার আগের মতো করে ময়ূরী জান। এতটুকু বলে থেমে যায় আদিত্য। তারপর আবার বলে উঠল, তোমার অভিমানের দেয়াল ভাঙবে কি আজকে, যেখানে সাক্ষী থাকবে ওই আকাশের চাঁদটা, ভরা আকাশ জুড়ে তারাগুলো, এই আলোকিত ক্যান্ডেলগুলো। তোমার অভিমান ভেঙে গেলে আবার নতুন করে সবকিছু শুরু করব আমরা। তাহলে সেখানে থাকবে শুধু আদিত্য আরশির ভালোবাসার কাহিনী। বলে আদিত্য আমার দিকে একটা ডায়মন্ডের আংটি এগিয়ে দিল। এদিকে আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি।
এমনটা নয় যে আদিত্যের ওপর আমার কোনো অভিমান আছে। আমার অভিমানের দেয়াল তো সেই কবেই ভেঙে গেছে। এসব ভেবে মুচকি এসে হাত এগিয়ে দিলাম আদিত্যের দিকে। আদিত্য আমার কাছে চরম খুশি। সেও মুচকি এসে আংটি পরিয়ে দিল আমার হাতে। আদিত্য উঠে দাঁড়াতেই চাপটে জড়িয়ে ধরলাম আমি আদিত্যকে। কতদিনের পূর্ণ বাসনা পূরণ হলো আজ। আমি খুশি হয়ে আদিত্যকে বলে উঠলাম, আমার অভিমানের দেয়াল অনেক আগেই ভেঙে গেছে আমার কিউট জামাই। হয়তো এই দিনের অপেক্ষায় এতদিন বলতে পারিনি, আজই বলছি তোমায় প্রিয়। আমার অভিমানেই আছো তুমি, আর তোমায় আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আগেও বেসেছি, এখনো বাসবো, আর সারা জীবনই বেসে যাব। আদিত্য আরশের কথা মনে মনে খুশি হলো। তারপর দুজন দুজনকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আর আজ থেকে পূর্ণতা পাবে আদিত্য আরশির ভালোবাসা। আর তাদের এই পূর্ণতা পাওয়া ভালোবাসার সাক্ষী হিসেবে রইল এই 20 তলা উঁচু বিল্ডিং, আর আকাশ ভরা তারাচাঁদ, আর আদিত্যের সাজানো ক্যান্ডেলগুলো। পরের দিন রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমি। উদ্দেশ্য হচ্ছে রুটি আর আলু ভাজি রান্না করব। আজকে খুব খুশি আমি। এখন শুধু আব্বু আম্মু মেনে নিলেই সব ঠিক হয়ে যাবে। তারপর সবাই মিলে একসাথে, উফ, খুব মজা হবে। এইসব ভাবছি আর ময়দা মাখছি। এমন সময় পেছন থেকে মুখে ময়দা মেখে দিল কেউ। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ঘাবড়ে গেলাম। পরক্ষণে পেছনে ঘুরে দেখে আদিত্য। দেখে বলে উঠলাম, এটা কি হলো? কি হলো? তোমায় একটু ভালোবাসলাম আর কি। ও, ময়দা মুখে মাখিয়ে দিয়ে ভালোবাসা? ঠিক আছে, তাহলে আমিও একটু দেই। এই বলে পুরো 2 হাত ভর্তি করে ময়দা নিয়ে নিলাম। আদিত্য তা দেখে বলে উঠল, এই না না। মাই জামাই, মাখতে তো হবেই, ভালোবাসতে হবে না? এই নিয়ে আমাদের দুজনের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে গেল। পুরো রান্নাঘরে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আদিত্য আমার মুখে ময়দা মেখে দিচ্ছে, আমি আদিত্যের। রুটি আর বানানো হলো না, ময়দা দিয়ে হাবুডুবু হয়ে গেছে। হুট করে দৌড়াদৌড়ির মাঝখানে আদিত্য জড়িয়ে ধরলো আমায়। আচমকা এমনটা হতে আমি ভরকে গেলাম। তারপর আরো ময়দা দিয়ে আদিত্য চুল মুখে পুরো ভরিয়ে দিয়েছে। এদিকে আমার কাছে আদিত্য কোনো রিয়েকশন দিল না, শুধু নিশ্চুপভাবে তাকিয়ে আছে আমার দিকে। আদিত্যের এমন কাজ দেখে আমি পুরো হাবলার মতো তাকালাম। তারপর বলে উঠলাম, কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? তোমার চোখে যে অদ্ভুত মায়া আজে ময়ূরীজান। মানে বলতেই আদিত্য একটু একটু কাছে এগোতে লাগলো আমার। আদিত্যের এমন কাজে অবাক হয়ে বললাম আমি, ওভাবে এগোচ্ছ কেন? বিনিময়ে আদিত্য কিছু বলল না, চুপচাপ এগোতে লাগলো আরশের দিকে। এক পর্যায়ে দেয়ালের সাথে লেগে গেলাম আমি। এদিকে আদিত্য থামার নাম নেই। এক পর্যায়ে আদিত্য অনেকটা কাছে চলে এসেছে আমার। আদিত্যের নাকের নিঃশ্বাস এসে পড়ছে আমার মুখে। পুরো শরীর কেঁপে উঠলো আমার। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি এত কাছে কেন এলে? আদিত্য আমার কথা শুনে আমার ঠোঁটে হাত দিয়ে বলল, হুশ। আমি অবাক হয়ে তাকালাম আদিত্যের দিকে। হুট করে আদিত্য ঝুঁকে পড়লো। সাথে সাথে ভয়ে ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে নিলাম আমি। এদিকে আদিত্য আরশের কাছে মুচকি হাসলো। তারপর 2 হাত মুঠো ভর্তি করে আরশির পুরো মুখে আর চুলে ময়দা মেখে দিল আদিত্য। তারপর হেসে দিল আদিত্য। এদিকে আদিত্যের এমন কাজে আমি পুরো বোকা বনে গেলাম। পরক্ষণে রেগে বলে উঠলাম, এটা কি করলে? ঠিক আছে, ওয়েট। এই বলে পুরো এক বাটি ময়দা আদিত্যের শরীরে মেখে দিলাম আমি। আবারও শুরু হলো ময়দা মাখানোর হাডুডু খেলা। রাত 10টা, বেলকনিতে দাঁড়িয়ে আছি আমি। এমন সময় পেছন থেকে জড়িয়ে ধরলো আদিত্য। কি হচ্ছে এত? আচমকা আদিত্য জড়িয়ে ধরে কথাটা বলে উঠলো আমায়। আদিত্যের প্রশ্নের উত্তরে বলে উঠলাম আমি, তেমন কিছু নাই। আচ্ছা, তুমি আকাশের দিকে তাকিয়ে কি দেখো বলো তো? তেমন কিছু নাই। কিছু তো একটা আছেই ওই আকাশে, যেটা তুমি খুব গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখো, বলো আমায়। আদিত্যের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম আমি, তেমন কিছু নয়। খালি খালি আকাশের দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে। তবে হ্যাঁ, কিছু একটা আছে বলতে। ওই যে আকাশে থাকা তারাগুলো আছে, আর যে আছে সে হলো আল্লাহ। আকাশের দিকে তাকিয়ে খোদাকে ফিল করা যায়। ছোটবেলা থেকে অভ্যাস আমার। কখনো খুশি হলে বা কখনো কষ্ট পেলে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। ভালো লাগে আমার, নিজেকে হালকা মনে হয়। ও, এমন কিছু? তুমি কখনো ফিল করনি? সত্যি বলতে আমি কখনো তোমার মতো এগুলো ভাবিনি। তা ভাববে কেন? সারাদিন শুধু সাইপাস গিলে কষ্টকে দমিয়ে রাখবে। আজ থেকে ওসব সাইপাস খাওয়া বন্ধ বলে দিলাম। বলতেই আদিত্য শক্ত করে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে ময়ূরীজান, আচ্ছা এখন বলো তো এই মুহূর্তে তুমি কোনটায় আছো, এটা বলো। মানে? ওই যে তুমি বললে না, তুমি খুব খুশি হলে অথবা খুব কষ্ট হলে আকাশের দিকে তাকিয়ে থাকো, তাহলে এখন কোন কারণে তাকিয়ে আছো আকাশের দিকে? সত্যি বলবো? আদিত্যের গলা জড়িয়ে ধরে বলে উঠলাম আমি। একটু খুশি একটু কষ্ট দুটো মিলিয়েই যে অস্পষ্ট। মানে হলো এই মুহূর্তে দুটোই হচ্ছে আমার। খুশিও লাগছে আবার কষ্ট হচ্ছে। আমার কথা শুনে আদিত্য আমার গলা জড়িয়ে ধরে বলল, খুশি লাগছে কেন আর কষ্টই বা হচ্ছে কেন? খুশি লাগছে আমি আমার ভালোবাসার মানুষের সাথে আছি। তাকে এত এত ভালোবাসি, আর সেও আমায় ভালোবাসে। হাসলো আদিত্য। তারপর বলে উঠলো, খুশি হওয়ার কারণটা তো জানলাম, এখন কষ্ট হওয়ার কারণটা?
কষ্ট যেটা হচ্ছে সেটা হলো আমার পরিবার। আমার আপন মানুষরা যে আমায় ঘৃণা করে প্রিয়, ছোট ভাইটাও যে আমায় ঘৃণা করে খুব। কতদিন হয়ে গেল ওদের সাথে না দেখা হয়েছে আর না কথা হয়েছে। কেমন আছে ওরা ওটাও তো জানা হয়নি। বলতে বলতে চোখে কোন বে দুফোঁটা পানি পড়ে গেল নিচে। আদিত্য আমায় শক্ত করে তার বুকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না ময়ূরীজান, সব ঠিক করে দিব খুব তাড়াতাড়ি। বিনিময়ে আরো সে কিছু বলল না। আদিত্যের বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরলো তাকে। কিছুক্ষণ পর হুট করে আদিত্য কোলে তুলে নিল আরুষিকে। তারপর বিছানায় শুয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আমার। পাশে আদিত্যকে না দেখে অবাক হলাম আমি। ঘড়ির কাঁটায় 7টা বাজে। এত তাড়াতাড়ি আদিত্য গেল কোথায়? বেশি কিছু না ভেবে বিছানা থেকে উঠে বসলাম আমি। চারিদিকে তাকিয়ে বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেলাম। আরুষির বাড়িতে ঢুকে বিভিন্ন ধরনের খাবার নিয়ে ঢুকছে আদিত্যের লোকেরা। তাদের এমন কাজ আরুষির আম্মি আর তার ছোট ভাই দুজনেই অবাক হলো। এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামছিল আরুষির বাবা। এত লোককে একসাথে ঢুকতে দেখে অবাক হয়ে বলল সে, এসব কি হচ্ছে? আর তোমরা কারা? এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? বিনিময়ে লোকগুলো কোনো উত্তর না দিয়ে তাদের মতো তারা তাদের কাজ করতে লাগলো। এদিকে আরুষির বাবা রেগে মেগে বলে উঠলো, কি হলো? তোমরা কথা বলছো না কেন? কে পাঠিয়েছে এগুলো? এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে থেকে আদিত্য বলে উঠলো। চাপ নিবেন না শ্বশুর মশাই, এগুলো আমি নিয়ে আসছি। বলতে বলতে সোফায় বসে বলল আদিত্য। আদিত্যকে দেখে আরুষির বাবা রেগে গিয়ে বলে উঠলো, তুমি? হ্যাঁ আমি। কি ভেবেছিলেন আপনার জামাই কখনো আসবে না আপনাদের বাড়িতে? হ্যাঁ, 10টা না 5টা না একটা মাত্র জামাই আপনার এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে নাকি শ্বশুর মশাই? তোমার ফালতু কথা বাদ দিয়ে আগে বলো এখানে কেন এসেছো? আর একা আসছো নাকি? কেন, মেয়েকে আনলে খুশি হতেন বুঝি? এই বলে আদিত্য তার চোখের কালো চশমাটা খুলে সামনে টেবিলে রাখলো। এমন সময় আদিত্যর আনা লোকদের মধ্যে একজন বলে উঠল, ভাই সবকিছু রাখা হয়ে গেছে। ঠিক আছে, এখন তাহলে তোরা যা, বাকিটা আমি একাই শ্বশুর মশাই সাথে বুঝে নিব, তাই না শ্বশুর মশাই? ঠিক আছে ভাই। বলে আদিত্যের লোকেরা চলে গেল বাহিরে। আদিত্যের লোকেরা চলে যেতে আদিত্য আরুষির বাবাকে বলে উঠলো, কি হলো শ্বশুর মশাই, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আদিত্যের কথা শুনে আরুষির বাবা বসলো না। যা দেখে আদিত্য বলে উঠলো, আহা, শ্বশুর মশাই দাঁড়িয়ে থাকবেন, তাহলে বসবেন না? আদিত্যের কথায় কোনো হেলদোল হলো না আরুষির বাবার। যা দেখে আদিত্য রেগে মেগে চেঁচিয়ে বলে উঠলো, আপনি কি আমার বাংলা কথা বুঝতে পারছেন না? বলে সজোরে হাতের পিস্তল দিয়ে টেবিলের উপর একটা বাড়ি মারলো। সাথে সাথে বাড়ির সবাই পুরো কেঁপে উঠল। আদিত্য আবার বলে উঠলো, বসুন। সাথে সাথে আরুষির বাবা বসে পড়ল সোফায়। উনি বসতে আদিত্য জোরে জোরে দুবার শ্বাস ফেলে নিজের রাগকে কন্ট্রোল করে শান্ত গলায় বলে উঠলো, দেখুন, এখানে আমি না কোনো ঝগড়া করতে এসেছি না কোনো ঝামেলা করতে। আমি চাই আপনাদের আর আরুষির মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা সংশোধন করতে। তাই আমি হাত জোর করে অনুরোধ করছি, আমায় রাগাবেন না, আর কথাটাকে থ্রেট হিসেবে নিবেন না, অনুরোধ হিসেবে নিবেন। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? এই যে শ্বশুর মশাই এইমাত্র বললাম, থ্রেট হিসেবে নিয়ে নিবেন না। তারপরও আদিত্য কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো, দেখুন শ্বশুর মশাই, যেটা হয়েছে সেটার জন্য আরুষির কোনো দোষ নেই। যা করেছি সব আমি করেছি। তাই প্লিজ আরুষির উপর আর রাগ করে থাকবেন না। ও যে আপনাদের ছাড়া ভালো নেই আমি জানি, আপনারাও আরুষিকে ছাড়া ভালো নেই। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ আর রাগ করে থাকবেন না। আপনার সব রাগ তো আমার উপর, প্লিজ তার শাস্তি আরুষিকে দিবেন না। এই কয়েকদিনে এমন কোনো দিন নেই যেদিন আরুষি আপনাদের কথা ভেবে কাঁদেনি। প্লিজ ওকে কাঁদাবেন না। প্লিজ সব ভুলে গিয়ে আবার আগের মতো করে আরুষিকে আপন করে নিন প্লিজ শ্বশুর মশাই। আমি জানি আমায় আপনি কোনোদিনও মেনে নিবেন না, কারণ আমার কাজ সম্পর্কে এতটুকু বলবো, আমি যেটা করি সেটা লোকদের ভালোর জন্য। যারা গরিবদের টাকা ক্ষমতার জোরে কেড়ে নেয় তাদের আমি শাস্তি দেই। আর এটা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। আপনাকে আমায় মেনে নিতে হবে না শ্বশুর মশাই, আরুষিকে মেনে নিলেই হবে। তবে মেনে নিবেন মানে এটা নয় আমায় ছেড়ে দিয়ে। এতটুকু বলে থামলো আদিত্য। তারপর আবার বলে উঠলো, ছোটবেলা থেকেই আমি একা বেঁচে আছি, কখনো বাবা মার ভালোবাসা পাইনি, আর না পেয়েছি কোনোদিন ভাই বোনের ভালোবাসা। এই ভালোবাসার অভাবে এমন হয়ে গেছি আমি। তারপর হঠাৎ আরুষি আসলো, আমায় ভালোবাসলো, তখন বুঝলাম ভালোবাসার আসল মানে। কিন্তু যতক্ষণ বুঝতে পেরেছি ততক্ষণ দেরি হয়ে গেছে, তাই এমনটা করতে হলো। সত্যি বলতে মা বাবার ভালোবাসা পেতে তো আমারও খুব পেতে ইচ্ছে হয় শ্বশুর মশাই, কিন্তু কি করার ভাগ্যে নেই আমার। তাই আমি চাই না আমার জন্য কেউ বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হোক।
তাই অনুরোধ শ্বশুর মশাই আর আরশিকে কষ্ট দিয়েন না। এই বলে আদিত্য থেমে গেল। হয়তো আর কিছুক্ষণ কথা বললে তার চোখ পানি ভেসে আসতো। এদিকে দূর থেকে আরশির মা আদিত্যের কথা শুনে ওনার খারাপ লাগলো। ছোটবেলা থেকে ছেলেটা বাবা মার জন্য কষ্ট পাচ্ছে, আরশির কথা ভেবেও কষ্ট পাচ্ছে সে। এদিকে আরশির বাবা চুপ করে বসে আছে, কিছু বলছে না। এমনটা নয় যে সে আরশির জন্য কষ্ট পাচ্ছে না, আরশিকে ভালোবাসে তো খুব, কিন্তু তার এই চাপা কষ্ট কাউকে বুঝতে দেয়নি আরশির বাবা। বেশ কিছুক্ষণ পর আদিত্য বলে উঠলো, কি হলো শ্বশুর মশাই, কিছু বলবেন না? আদিত্যের কথায় আরশির বাবা তার ভাবনা থেকে বেরিয়ে আসলো। তারপর বলে উঠলো, তোমার বলা শেষ হয়েছে? তাহলে তুমি এখন আসতে পারো। এতক্ষণ পর আরশির বাবার মুখে এমন কথা হা হয়ে গেল আদিত্য। তারপর বলে উঠলো, প্লিজ শ্বশুর মশাই। তোমার আর কোনো কথা শুনতে চাই না। এই বলে আরশির বাবা সোফা থেকে উঠে সোজা উপরে চলে গেলেন। এদিকে আদিত্য মাথা নিচু করে বসে রইল সোফায়। এমন সময় আদিত্যের সামনে এসে বসলো আরশির আম্মু। আদিত্যের মাথায় হাত দিয়ে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কেমন আছে আমার মেয়েটা? আপনাদের ছাড়া ভালো নেই শাশুড়ি মা। বিনিময়ে আরশির মা কিছু না বললো না। আদিত্য আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসলো বাড়ি থেকে। গাড়িতে ঢুকতে গিয়ে আরেকবার পিছন ঘুরে আরশির বাড়ির দিকে তাকিয়ে চলে গেল সে মন খারাপ করে। তারপর গাড়ি করে চলে গেল আদিত্য। কলিং বেল বাজতে গিয়ে দরজা খুলে দিলাম আমি। সামনের ব্যক্তিদের দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার। অবাক চোখে তাকিয়ে আছি আমি মানুষগুলোর দিকে, কারণ বাইরে আমার বাবা মা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে। ওনাদের দেখে কি করব বুঝতে পারছি না আমি অবাক চোখে তাকিয়ে আছি। এমন সময় আব্বু বলে উঠলো, কি হলো, আমাদের ভেতরে আসতে বলবি না নাকি বাইরে দাঁড়িয়ে থাকবো? সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমার কান্না দেখে আব্বু মাথায় হাত দিয়ে বলল, আরে পাগলি মেয়ে, আর কাঁদা লাগবে না, আমরা তো চলেই এসেছি। আব্বু আম্মু তোমরা আমায় ক্ষমা করে দিয়েছো? সব কথা কি বাইরেই বসে বলবো? এই যা দেখেছো, আমি একদম ভুলেই গেছিলাম। আসো মা বাবা রুহান। তারপর তারা তিনজনে ভেতরে এসে বসলো। আমি তাদের সোফায় বসতে দিয়ে বলে উঠলাম, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। কই যাস? একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে খুশি হয়ে সোজা উপরে উঠে গেলাম। তারপর রুমে ঢুকে ফোনটা হাতে নিয়ে সোজা আদিত্যের কাছে ফোন। প্রথম কলে আদিত্য ফোন তুলে নিল। তারপর আমি বলে উঠলাম, তুমি কোথায় আদিত্য? আমি চেম্বারে। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আদিত্য হলো একজন ডাক্তার। ও, একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবে প্লিজ? একটু এমার্জেন্সি আছে। কি হয়েছে, সব ঠিক আছে তো? তোমার শরীর ঠিক আছে? সব ঠিক আছে, তুমি চলে আসো বাসায় প্লিজ। আচ্ছা দেখছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। হুম। বলেই ফোনটা কেটে দিল আদিত্য। তারপর আমিও খুশি হয়ে নিচে গেলাম। তোমরা কি খাবে বলো, আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো তোমাদের। এখন কিছু লাগবে না, জামাই আসুক, আমরা একসাথে খাবো। বাবার কথা শুনে আমি রীতিমতো অবাক হলাম। আমি নিশ্চুপভাবে গিয়ে বসে পড়লাম নিচে। তারপর আব্বুর হাত ধরে বলে উঠলাম, তুমি আমাদের মেনে নিয়েছো? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? সেটা আদিত্য আসলেই বলবো। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমাদের জন্য চা বা কফি নিয়ে আসি। ঠিক আছে। তারপর আমি উঠে চলে আসলাম রান্নাঘরে। আমার পেছন পেছন আম্মু চলে আসলো। আম্মুকে দেখে আমি জড়িয়ে ধরে বলে উঠলাম, সরি আম্মু। ঠিক আছে, এখন বলতো এখানে কেমন আছিস? আম্মু, আগে যেমন ছিলাম এখন তার চেয়েও খুব ভালো আছি। তোমরা যে চলে এসেছো, একটা কথা বলবো মা? বল। হঠাৎ করে তোমরা এইভাবে এখানে? আমার কথা শুনে অবাক হয়ে বলল, কেন, তুই জানিস না? কি জানবো? কেন, আদিত্য তো সকালে গিয়েছিল আমাদের বাড়ি। কি? তারপর আম্মু সব বলতে শুরু করলো। আদিত্য বাড়িতে যাওয়া থেকে শুরু করে ফেরত আসা পর্যন্ত সবকিছু। সব শুনে আমি কি রিয়েকশন দেবো ভুলে গেছি। ঘন্টাখানিক পর কলিং বেল টিপ দিতেই দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম আমি। আদিত্য আমায় দেখে বলে উঠলো, বলো কি হয়েছে? আগে ভিতরে তো চলো। এমন সময় সোফায় বসে চা খাচ্ছিল বাবা মা আর পাশে রুহানো। তাদের দেখে রীতিমতো আদিত্য অবাক, কারণ তখন তো আদিত্যের এমন চাহনি দেখে আব্বু বলে উঠলো, কেমন দিলাম জামাই? জামাই শব্দটা শুনে আদিত্য আরো অবাক হলো। তার মানে আমরা শুধু আমার মেয়েকে নয়, তোমায়ও মেনে নিয়েছি জামাই। আদিত্য খুশি হয়ে আব্বুকে জড়িয়ে ধরলো। তারপর বলল, আমি ভাবতেই পারিনি শ্বশুর মশাই আপনি আমাকেও মেনে নিবেন। মেনে তো নিয়েছি, তবে আমার একটা শর্ত আছে। বলুন না। যেহেতু তোমাদের বিয়ে হুট করেই হয়েছে, তাই আমি চাচ্ছি ছোট্ট একটা পার্টি দিব তোমাদের নামে। ও এই ব্যাপার, আমার কোনো আপত্তি নেই শ্বশুর মশাই। তারপর পুরো দুপুরটাই হাসি খুশি ভাবে চলে গেল। এত সহজে সবটা হয়ে যাবে ভাবতেই পারিনি। রাত 9টা। ডাইনিং টেবিলে বসে আছে বাবা, আদিত্য, রুহান সহ আমরা সবাই। প্রথমে বাবা, তার পাশে আদিত্য, আদিত্যের পাশে আমি, তারপর মাঝখানে আম্মু, ও পাশে রুহান। আজকে আমি আর আম্মু মিলে রান্না করেছি। আজকে সবাই খুব খুশি, তাই আজ রাতে আম্মু আমায় আর রুহানকে খাইয়ে দিবে।
অনেকদিন হয়ে গেছে মায়ের হাতে ভাত খাইনি। প্রথম লোকমা ভাত আমার মুখে তুলে দিল। আমিও খুশি হয়ে খাবার নিয়ে নিলাম। তারপর রুহানকেও দিল। এদিকে আমাদের কাছে আদিত্য আম্মুর দিকে তাকিয়ে রইল। তার কাছেও ভালো লাগছে, তারও একটা ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে, ভাইয়ের মতো শালা আছে। এসব ভেবে মুচকি আসলো আদিত্য। এমন সময় তার মুখের সামনে এক লোকমা খাবার নিয়ে বলল আম্মু। হ্যাঁ করো। বিনিময়ে আদিত্য কিছু বলল না, অবাক চোখে তাকিয়ে রইল আম্মুর মুখের দিকে। আম্মু আদিত্যের চাহনি দেখে বলে উঠল, আজ থেকে আমি শুধু আরুষির মা নয়, তোমারও মা আমি, আর মায়ের কথা শুনতে হয়। হ্যাঁ করো। আম্মুর কথা শুনে আদিত্যর চোখ ভেসে আসলো। আদিত্য খুশি হয়ে মায়ের হাত থেকে এক লোকমা খাবার নিয়ে আম্মুর হাতে চুমু দিয়ে বলল, আমিও আপনার জামাই নই, ছেলে মা। এদিকে আমরা দুই ভাই বোনেদের কাণ্ড দেখে বলে উঠলাম, এখন তো আমরা কেউ নই না, শুধু ওনাকে আদর করলে হবে, আমাদেরও তো করতে হবে। সাথে সাথে আদিত্য আম্মু দুজনেই হেসে দিল। খাবার খাওয়ার পুরো মুহূর্তটাই অসাধারণ ছিল। আজকে রাতে বাবা মা আর রুহান আমাদের সাথেই থাকবে ভাবতে আরো খুশি লাগছে। রাত 11টা। ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে আদিত্য। আজকে সে খুব খুশি, আর সাথে নিজের মা বাবাকেও খুব মনে পড়ছে তার। আকাশের দিকে তাকিয়ে তারাগুলো দেখছে আদিত্য। এমন সময় পিছন থেকে জড়িয়ে ধরল আরশি। আচমকা এমনটা হতে আদিত্য ঘাবড়ে পরক্ষণে নিজেকে সামনে নিল। সারা বাড়িতে আদিত্যকে কোথাও না পেয়ে ছাদে চলে আসি আমি। তারপর আদিত্যকে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠলাম আমি, আজকে আমি খুব খুশি। বিনিময়ে আদিত্য কিছু বলল না, চুপ করে রইল। আদিত্যকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠলাম আমি, কি হলো, কিছু বলছো না কেন? তুমি খুশি তো? খুব খুশি। আর তুমি? আমিও। আমার আর কোনো কষ্ট নেই মাই কিউট জামাই। এখন থেকে আমিও খুব খুশি থাকবো। থুকু, আমরা খুব খুশি থাকবো। আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? তেমন কিছু নয় মা, বাবার কথা মনে পড়ছে খুব। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল আমার। আমি আদিত্যের সামনে গিয়ে ওর গালে দুহাত দিয়ে চেপে ধরে বললাম, এত মন খারাপ করতে নেই, আমার মা বাবা আছে না, আমার মা বাবা মানেই তোমার মা বাবা। বলে জড়িয়ে ধরলাম আদিত্যকে। আদিত্য কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরল আরশিকে। মাঝখানে কেটে গেল 2 দিন। আজকে আরশির বাড়িতে আদিত্য আর আরশির বিয়ে উপলক্ষে বড় অনুষ্ঠান হবে। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো বাড়িটাকে ফুল দিয়ে অসম্ভবভাবে তৈরি করে রাখা হয়েছে। পার্লার থেকে বিউটিশিয়ানের এসেছে আরশিকে সাজাতে। আজকে আরশি অসম্ভব খুশি, সাথে আদিত্য। হয়তো কেউই বিশ্বাস করতে পারছে না এত সহজেই সবাই সবটা মেনে নিয়েছে। আজকে আদিত্য সাদা রঙের শিরোনি পরেছে, সাথে সাদা জুতো, হাতে ঘড়ি, চুলগুলো বরাবরের মতো সুন্দর করে সাজানো। অল্প সাজে অসাধারণ লাগছে আদিত্যকে। আর অন্যদিকে আরশি আজকে রেড সাদা কম্বিনেশনে মিশ্রিত একটা লেহেঙ্গা পরেছে। চুলগুলো গর্জিয়াস ভাবে খোপা করা, মুখে ভারী মেকআপ, গলায় ভারী নেকলেস, হাতে গর্জিয়াস চুড়ি, চোখে আইলাইনার, মাস্কারা সব পুরো গর্জিয়াস মেকআপ সাজানো হয়েছে তাকে। তাকেও অসম্ভব সুন্দর লাগছে আজকে। সিঁড়ি বেয়ে নিচে নামছে আরশি আর আদিত্য। পুরো অনুষ্ঠানে মানুষের চোখ এখন ওদের দিকে। আরশির বাবার সব বন্ধুরা সহ সেদিনের বিয়েতে যারা যারা, তাদের অনেকেই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছে। সবাই শুরুতে একটু কিন্তু কিন্তু করলো, পরক্ষণে আরশির বাবা বলে দেয়, যেটা হয়েছে সেটা হয়ে গিয়েছে, সেটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। তার চেয়ে যেটা হচ্ছে সেটাই এনজয় করুন। সারাদিনটাই গান বাজনা, নাচ, খাওয়া দাওয়া, ফটোশুট সহ বিভিন্ন আনন্দের সঙ্গে কেটে গেছে। এক কথায় বললে পুরো হ্যাপি এন্ডিং। রাত 8টা। আরশির বান্ধবীরা আরশিকে খুব সুন্দর করে আবার সাজিয়ে বিছানায় বসিয়ে দিয়ে গেছে। এক কথা বলতে গেলে আজকে আদিত্য আর আরশির বাসর রাত। একরাশ ভয়, ভালো লাগা সবকিছু নিয়ে বসেছে আরশি। আজকে আরশির রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই সবকিছু আরশির বন্ধু বান্ধবীদের কাজ। বেশ কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে আরশি নড়ে চড়ে বসলো। আদিত্য সামনে আসতেই আদিত্যকে সালাম দিল আরশি। আচমকা এমনটা হতে আদিত্য একটু ঘাবড়ে গেল। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে সালামের জবাব দিল সে। তারপর পুরো রুমটা দেখতে লাগলো। আরশির রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে সেটা আদিত্য জানতো না। এই জন্যই তখন আরশির বান্ধবী হাসতে হাসতে বলেছিল, শুভরাত্রি দুলা ভাই। আদিত্য হাসলো। তারপর আরশির সামনে বসে আরশির মাথার ঘুমটা খুলে দিয়ে বলে উঠল, আজকে আমার ময়ূরী জানকে অসম্ভব সুন্দর লাগছিল, কিন্তু সাথে সাথে আরশি একটু গম্ভীর হয়ে বলল, তার মানে এখন ভালো লাগছে না? আদিত্য হেসে বলল, সেটা কখন বললাম? এই মাত্রই তো বললে। আর অনুষ্ঠানে আমার বান্ধবীদের সাথে এত গা ঘেঁষে ছবি তোলার কি ছিল? এতক্ষণ পর আদিত্য বুঝতে পারলো আরশি কেন গম্ভীর মুডে আছে। আদিত্য হালকা হেসে বলল, ও এই জন্য মহারানী রেগে বোম হয়ে আছে? তবে যাই বলো, তোর বান্ধবীরা কিন্তু খুব সুন্দর। সাথে সাথে আরশি রেগে মেগে বিছানার উপর দাঁড়িয়ে বলল, কি বললে তুমি? আদিত্য আরশির কাছে অবাক হয়ে বলল, এটা কি করছো? আমার রেখে অন্য কোনো মেয়ের দিকে তাকালে একদম চোখ উপড়ে ফেলবো, বলে দিলাম। বলে কিনা আমার বান্ধবীদের সুন্দর দেখতে। আর ওটা তো মজা করে বলেছি। তোমার মজার গোষ্ঠী গিলাই, থাকো তুমি, গেলাম।
এই বলে যেই না আরুষি বিছানা থেকে নামতে যাবে, সাথে সাথে আদিত্য আরুষির হাত ধরে দিল টান। সাথে সাথে আরুষি এসে পড়লো আদিত্যের বুকে। আচমকে এমনটা হতে আরুষি পুরো ভাবাচাকা খেয়ে গেল। আদিত্য আরুষিকে ধরে বলে উঠল, বাসর ঘরে এইভাবে চলে গেলে চলবে নাকি? মানে বোঝাচ্ছি তোমায়। তারপর দুজনেই ডুব দিল ভালোবাসার সাগরে। খুনসুটি, রাগ, অভিমান নিয়েই দিন কাটছিল আদিত্য আর আরুষির জীবন। দেখতে দেখতে কেটে গেল পুরো 5 বছর। আয়নার সামনে দাঁড়িয়ে আদিত্য চেঁচাচ্ছে, আরুষি, আরুষি কোথায় তুমি? আমারটাই কোথায়? ওদিকে আরুষি রান্নাঘরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, আরে ডয়ারে আছে দেখো। আমি পাচ্ছি না, তুমি আসো। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। এমন সময় শাড়ির আঁচল ধরে দাঁড়ালো কেউ। পিছন ঘুরে আরুষি তাকে দেখে বলল, ওরে শয়তান, চল আমার সাথে। কি হলো আরুষি? এই তোমারটাই। আদিত্য ঘুরে তাকাতেই তার ছেলে আয়ুষের গলায় দেখে বলে উঠল। এটা কি করেছো তুমি? সাথে সাথে আয়ুষ হাতে তালি দিতে দিতে বলল, আমাকে তেমন লাগছে পাপা। আদিত্য হেসে আয়ুষকে আরুষের কোল থেকে নিয়ে বলল, খুব সুন্দর লাগছে সোনা। হাসলো আয়ুষ। আয়ুষ হলো আদিত্য আর আরুষির ছেলে। আদিত্য আবারও বলে উঠল, কিন্তু এখন যেটা দিতে হবে পাপাকে, পাপা যে কাজে যাবে। না, আমি দিব না। এসব কি হচ্ছে আয়ুষ? পাপা বলছে না পাপার লাগবে, এখন দাও বলছি। সাথে সাথে আয়ুষ আদিত্যকে বলে উঠল, পাপা আমি পতা খানি পকে। আয়ুষের কথা শুনে আদিত্য বলে উঠল, ঠিক বলছো, আমি পচা। কি আমি পচা? আদিত্য আয়ুষকে কোল থেকে নামিয়ে বলল, সোনা, তুমি এখন বাইরে গিয়ে খেলো, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসছি। আয়ুষ আর কিছু না বলে চলে গেল রুম থেকে। এদিকে আরুষি হাবলার মতো তাকিয়ে রইল। তারপর বলে উঠল, এটা কি করলে? ও তো টাই না দিয়েই চলে গেল। আদিত্য একটু একটু করে সামনে এগোতে এগোতে বলল, ভাবছি আজকে আর কোথাও যাব না, বাড়িতে থাকবো। বাড়িতে থাকবে কেন? সেটাই তো বলবো। এই যে না আদিত্য এগোতে গেল, সাথে সাথে আরুষি দিল দৌড়। আর আরুষির পিছনে আদিত্য দিল দৌড়। পুরো রুমে দুজনেই ছোটাছুটি করছে। আর এইভাবেই খুনসুটি আর ভালোবাসা কাটছে আদিত্য আরুষির জীবন। সমাপ্ত।